পরিচয় আছে আগে থেকে, আর অনেকের সাথে পরিচয় নাই। একটু পরিচিত হতে পারলে ভালো হবে। সবাইকে ওয়ান বাই ওয়ান পরিচয় হতে বলতেছি না, বাট একটু আমার আইডিয়া পাওয়া দরকার আমি কাদের সাথে কথা বলতেছি। যেমন ভার্সিটি স্টুডেন্ট কিনা, পড়াশোনা করতেছেন কিনা, চাকরির খুঁজতেছেন কিনা, এরকম আর কি। তো সবাই কি স্টুডেন্ট এখানে? আপনারা সবাই রানিং স্টুডেন্ট? ও আচ্ছা, এখানেই তো ঢাকা ভার্সিটিতেই পড়েন? ও, কি কি সাবজেক্টে পড়েন আপনারা মোটামুটি এখানে? কোন কোন ডিপার্টমেন্ট থেকে আছেন? ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপর ইংলিশ ডিপার্টমেন্টে, ইংলিশে। আচ্ছা, তুমি ইকোনমিক্সে পড়তেছেন, কোন সাবজেক্ট? জুলজি। আচ্ছা, তারপরে আর কোন সাবজেক্টে আছেন? ইংলিশে আছেন, ইংলিশে অনেকে আছেন। তারপরে আচ্ছা, ফুড সায়েন্স, নিউট্রিশনে পড়তেছেন। তারপরে নিউট্রিশনে, তারপরে বাংলায় পড়তেছেন, বাংলায়। তারপরে হিস্ট্রি। আপনার কিসে? ও, ভালো সাবজেক্ট। হ্যাঁ, না আগে জানতাম, ভুলে গেছি। তারপর এখানে কারা কোন সাবজেক্টে পড়তেছেন? এডুকেশন, হ্যাঁ। তারপর পলিটিক্যাল সায়েন্সে। ও, ফার্সি ভাষা সাহিত্য, ইরানি। আর তো সব চেনা লোকজন। কিসে? ও, সিএ। সব হারামকে হালাল করে দেওয়া হবে। ইংলিশে পড়তেছেন, ইংলিশে পড়তেছেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর বাকিদেরকে আমি চিনি। তো আমাদের আজকের টপিকটা যেন কি? জান, টপিকের ছবি দেখে নেই, টপিক না দেখলে তো হবে না। ও, মোরাকাবা ধ্যানের পথ পদ্ধতি। আমার সাথে আপনাদের পরিচয় হয়তো আছে বা কারো নাই, সেটা বিস্তারিত বলার কিছু নাই। মোরাকাবা বিষয় নিয়ে হয়তো আপনাদের সাথে আজকে কিছুক্ষণ কথা বলার সুযোগ হবে। প্রথমে, আমার ভয়েস কি ওপাশে শুনতে পাচ্ছেন সবাই? যদি একটু লো হয় আমাকে জানায়েন। যে বিষয়টা প্রাথমিকভাবে খেয়াল করা দরকার, যে কোনো মজলিসে বা যে কোনো গ্যাদারিংয়ে, বা আপনারা তো স্টুডেন্ট, এখন রানিং স্টুডেন্ট অনেকেই আছেন, জ্ঞান অর্জনের কিছু আদব আছে বা কালচার আছে। সেই নিয়মগুলো মেনটেন করলে আমাদের পক্ষে জ্ঞান অর্জনটা ফ্রুটফুল হয়। যে কোনো সেশনের শুরুতে আমি এই কথাগুলো বলার চেষ্টা করি যেন এটা ফ্রুটফুল হয়। সেটা হলো যে ফোকাস এবং টাইম। ধরেন এখন বাজে 5টা 7, আমরা 6টা পর্যন্ত এখানে শুধু লেকচার ডেলিভার হলো, মনে করেন আমি বললাম। দেন 6টার পর প্রশ্নোত্তর সেশন হইল। তাহলে আপনার একটা হিসাব থাকলো যে হ্যাঁ, আমি প্রশ্নোত্তর কখন করব, মাঝখানে ইন্টারাপ্ট করব কি করব না, এরকম বিষয়। আবার আপনার পরবর্তী যা কাজকর্ম আছে, সবারই আজকে আমাদের আরো কাজকর্ম আছে, সেগুলোকে আমরা আবার ডিলে করতে পারবো, যে ঠিক আছে 1 বা 1.5 ঘন্টা পর। সো একটা ফিক্সড টাইম, এই ফিক্সড টাইমের জন্য আমরা যদি অন্যান্য সকল বিষয়কে ভুলে যেতে পারি, তাহলে আমরা যে কোনো সাবজেক্ট ম্যাটারে ফোকাস করতে পারবো। এটাই তো ফোকাস, তাই না? তো সেটা আপনি একটা ইউটিউব ভিডিও দেখেন, বা মোরাকাবার উপরেই লেকচার শোনেন, বা ইভেন কথা বলেন আপনি, তখন আপনার সেটা করতে হবে। সো ধরেন আমাদের যেই অনেকেরই এরকম ইস্যু আছে, আমার সেই ছেলেগুলো কই, ওই দুজনকে তো দেখতেছি না। তো অনেকেরই এরকম ইস্যু আছে যে 5 মিনিটের মধ্যে যদি কাউকে মেসেজে রিপ্লাই করা না হয়, একটা রিলেশনশিপের একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তো প্রতি মিনিটে সাইলেন্ট অবস্থায় মোবাইলে তাকে রিপ্লাই করাই লাগে। তো ওইটাও যদি সে অনুমতি নিয়ে নেয় যে দয়া করে আমাকে 1 ঘন্টা মাফ করে দাও, আমি একটা ক্লাস করব বা সামথিং, সেরকম অনুমতি নিয়ে নেওয়া ভালো, ফোন সাইলেন্ট করে নেওয়া ভালো, বলে নেওয়া ভালো। সো নিজেকে অন্যান্য সব কিছু থেকে সেপারেট করে নেওয়া ভালো, সেটা পড়াশোনা হোক বা যে কোনো কাজে হোক। এগুলো হচ্ছে জ্ঞান অর্জনের কিছু আদব, যে আদবগুলো সাধারণত আমিও ইউনিভার্সিটি পড়াশোনা করে আসছি, অনার্স মাস্টার শেষ করছি, তো কোথাও এগুলা শিখাইতে দেখি নাই। ইভেন
বাংলাদেশের ইউনিভার্সিটিতেও না, বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সেখানেও না নামকরা বিখ্যাত অখ্যাত কোথাওই না, মানে জ্ঞান অর্জনের যে আদব, এই আদবটা কোথাও শিখায় না। টিচার আসে, ডিরেক্টলি ক্লাস নেওয়া শুরু করে সাবজেক্ট ম্যাটারে, এক্সপেক্ট করে যে, অ্যাসিউম করে নেয় যে স্টুডেন্টরা প্রিপেয়ার্ড, তারা শোনার জন্য রেডি আছে, তাদের মনে অন্য কোনো ডিস্ট্রাকশন নাই বা সামথিং, বাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। স্পেশালি আমাদের হলো এখন আমরা ডিস্ট্রাকশনের যুগে বসবাস করি, এবং ডিস্ট্রাকশন ইজ দ্য নিউ নর্মাল আমাদের জন্য। এই জন্য জ্ঞান অর্জনের আদবটা আলাদা করে বলা লাগতেছে। তাছাড়া আগেকার জামানায় যেটা হয়তো, যে কোনো এক ওস্তাদের কাছে সবাই জ্ঞান অর্জন করতে আসছে, সে ওই নিয়ত সহকারী আসছে, ওইটাতেই সে ফোকাসড, ওইটাই তার আগ্রহের বিষয়। বাট আমাদের যেটা হয় যে আমরা নিজেকে কোনো মতে টেনে নিয়ে এসে ক্লাসে ফেলি, দেহটাকে মন পড়ে আছে অন্যান্য বিভিন্ন জায়গায়। তো এইভাবে আসলে জীবনের সময় নষ্ট হয়। ইভেন যদি আমি মোরাকাবার টপিকে আসতেছি, আমি খুব যে গুছানো স্ক্রিপ্টে কথা বলবো তা না। ইভেন আমরা যদি পড়াশোনাতে রেজাল্ট ভালো করতে চাই, একাডেমিক রেজাল্ট ভালো করতে হয়, আমাদের সেক্ষেত্রেও তো ফোকাসটা দরকার। আমাদের অ্যাকচুয়ালি অ্যাটেনশন লেভেল এরকম হওয়া উচিত যে আমি একটা বই একবার পড়বো, এক পৃষ্ঠা শেষ, দ্বিতীয়বার পড়তে হবে না। এই লেভেল অ্যাটেনশন কোনো ম্যাজিক্যাল কিছু না, এটা অ্যাচিভ করা পসিবল, এটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করা পসিবল। আপনারা হয়তো অনেকের সেই অ্যাটেনশন অলরেডি আছে, বাকিরা সেই লেভেলে অ্যাটেনশন চাইলে অ্যাচিভ করতে পারবেন। এখনো ভার্সিটি ছাত্রদেরকে মাঝে মধ্যে ধরেন আমার কাছে আসছে, আমি কিছু একটা পড়াশোনা করতেছে, দেখলাম একই বাক্য 4-5 বার পড়তেছে, জোরে জোরে 4-5 বার পড়তেছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি এটাতে মনোযোগ দিয়ে আপনি বোঝেন নাই বিষয়টা, আপনি 4-5 বার কেন রিপিট করতেছেন এই কথাটা? একটা বিষয় বুঝতে, আমি তো বুঝে ফেলছি আপনার কথা শুনে, না আপনি বোঝেন নাই, আপনি বারবার রিপিট করতেছেন, তাহলে আপনার ব্রেন নিশ্চয়ই অন্য কোথাও এনগেজড। এখন মোরাকাবা বলতে অনেকে মনে করে এভাবে করে বসে মেডিটেশন করা, অনেকে আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল আর ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দিস, যে এটা আবার কি জিনিস, এগুলো তো ইসলামে নাই, অনেকে ইসলামিক মানদণ্ড দিয়ে দেখে, সো ভেরি গুড, যেটা আমাদেরও মানদণ্ড, সবারই মনে হয়, আমারও মানদণ্ড। আবার এভাবে না বসলেও চিত হয়ে কাত হয়ে যেমনি হোক, তা তো ফোকাস আসতেছে না, হ্যাঁ। তো সে যেখানেই ফোকাস করতে চায় সে পারতেছে না। যখন সে কিছু অ্যাকোয়ার করতে চায়, যখন আমরা নলেজ অ্যাকোয়ার করতে চাচ্ছি পড়াশোনার বিষয়ে, তখনও যেমন ফোকাস আসতেছে না। আবার ইন্টারনাল প্রবলেমস যেগুলো, সাইকোলজিক্যাল ইস্যুস, যা আমরা সবাই ক্যারি করতেছি কম বেশি, এইগুলো যখন আমরা সলভ করতে যাচ্ছি, তখনও আমি নিজের ভিতরে ফোকাস করতে পারতেছি না, অথবা আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, এবং এটা আমরা সবাই কম বেশি এক্সপিরিয়েন্স করতেছি। এই বিষয়গুলোর সমাধানের জন্য মোটামুটি 2 রকম অ্যাপ্রোচ আমরা দেখি চারিদিকে, বা আমি যতদিন এই জগৎগুলোর মধ্যে বিচরণ করতেছি বা বিভিন্ন ধারার মানুষের সাথে উঠা বসা করে জানার চেষ্টা করতেছি। সুফি ধারা আছে, কেউ মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে, কেউ ইয়োগার কথা বলে, আবার এই যেমন আমি মোরাকাবার কথা বলতেছি, এটা একটা অ্যারাবিক ওয়ার্ড, বিভিন্নজন বিভিন্ন শব্দ বলে। এই বিভিন্ন ঘরানার মধ্যে বিচরণ করে মোটামুটি 2 রকম ধারা আমার দৃষ্টিতে আমি ক্লাসিফাই করছি। একটা হচ্ছে তাকলিদ বা ব্লাইন্ড ফলোয়িং, অন্ধ অনুসরণ, and there's a bit of comfort in it. যেমন আমরা মেডিকেল ডক্টরের কাছে যেভাবে যাই, যে আমার এই সমস্যা হয়েছে, জাস্ট কয়টা ওষুধ দেবে, আমি টপ করে গিলে খাবো। কি ওষুধ, কেন গিলে খাবো, কখন খাবো, খেলে কি হবে, আমার অত কিছু জানার দরকার নেই, খালি দেবেন, আমি গিলে খাবো, আই হ্যাভ কমপ্লিট ট্রাস্ট ইন ইউ। তো এই ধরনের বিষয় অনেকে চর্চা করে, এবং এটার সংখ্যা অনেক বেশি। তাতে কি হয়, কেউ এসে হয়তো একটা সাইকোলজিক্যাল প্রবলেমের কথা বলে, যে ভাই আমার এরকম এরকম সমস্যা হচ্ছে, বা আই মিন ভেরি ডিপ ট্রাবল, অনেক রকম সমস্যা হয়, সাংসারিক সমস্যা বা ফ্রেন্ডসের সমস্যা, রিলেশনশিপ সমস্যা, বাবা মার সাথে কনফ্লিক্ট, অনেক কিছু। কি করবো, আপনি খালি আমাকে এটা দেখা যাচ্ছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তখন
কি বিষয় জিজ্ঞাসা করছে? আমি লাস্ট কিভাবে কন্ট্রোল করব, যৌনতাকে নিয়ন্ত্রণ করব কিভাবে। তা আমি আমার ইউজুয়াল প্যাটার্নে দীর্ঘ লেকচার শুরু করছি। তারপরে সে একটু বলে, ভাই এগুলো বাদ দেন, কি করব সেটা বলেন। দেখুন, সে ডিরেক্টলি চাচ্ছে আমি তাকে এরকম ডিকটেট করব, এটা করো, ওটা করো, এটা করবা না। সে ব্লাইন্ডলি ওটা অনুসরণ করবে, সে রেজাল্ট পেয়ে যাবে। এটা হলো একটা অ্যাপ্রোচ, এবং পীর মুরিদি ধারায় এই অ্যাপ্রোচটা আছে। আপনারা পীর মুরিদি ধারা সম্পর্কে কেউ না কেউ হয়তো জানেন, এখানে উপস্থিত যারা আছেন। অ্যাপ্রোচটা হইল, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু আস্ক। পীরকে প্রশ্ন করা যাবে না, যা বলবে তাই। প্রশ্ন করলেই আদবের বরখেলাফ। এখন আমি যে অ্যাপ্রোচটা ফলো করি, সেই অ্যাপ্রোচটা আমার কাছে সঠিক মনে হয়, উপযুক্ত মনে হয়, তাই আমি এটা ফলো করি। কারণ ধরেন, ইন্ডিভিজুয়াল লেভেলে আমি যদি কারো সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতেছি, আমি তাকে এরকম বলেই দিতে পারি 5টা কাজ করো, 5টা কাজ করবা না। বাট সে অলওয়েজ আমার উপর ডিপেন্ডেন্ট থাকবে, সে নিজের গার্ডিয়ান নিজে হইতে পারবে না। এটা একটা বড় সমস্যা। তখন কি হয়, আমরা অনেক লোক পাবো যারা মোটামুটি ভালো আছে, কিন্তু ওই পীর সাহেব যখন গেছে এরা গেছে। এটা একটা প্রবলেম। এই জন্য আমাদের এডুকেট করতে হবে, নিজেদেরকে এডুকেট করতে হবে যে আসলে সাইকোলজিক্যাল ট্রমা বা ডিপ্রেশন, ইভেন একাডেমিক এক্সেলেন্স অর্জন বা ক্যারিয়ারের অ্যাচিভমেন্ট অথবা সামথিং এলস, মাসলোর নিড হায়ারার্কি থিওরিতে যে সবচেয়ে উপরে যেটা আছে, কি জানো, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ইভেন সেইটা অ্যাচিভ করা। এই বিষয়গুলো আরেকজন আপনাকে সব হাতে ধরে করায় দেবে, আমার মনে হয় না যে এটা খুব একটা সাস্টেইনেবল মডেল। আবার ইসলামের পদ্ধতিও এইটা না। যেমন সূরা ইউনূসে আছে যে 99 নম্বর আয়াতে মনে হয় আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আল্লাহ চাইতেন তাহলে সবাই ঈমান আনতো, তাহলে হে রাসূল আপনি কি জোর করবেন? মানে আল্লাহ রাসূল যদি জোর করতেন হয়তো অনেক বেশি মানুষ ঈমান আনতো। আর আল্লাহ যদি জোর করেন তাহলে তো সবাই ঈমান আনবে। কারো তো কোনো ক্ষমতাই নাই আল্লাহর ক্ষমতার সামনে, তাই না? লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই তো, আল্লাহ ছাড়া তো কোনো শক্তি নাই। আল্লাহ বলতেছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে সবাই ঈমান আনতো, তাহলে আপনি কি জোর করবেন? এই জন্য জোর করা ব্যাপারটা ইসলামের অ্যাপ্রোচ না। ইসলাম ওই মানুষগুলোকে দেখতে চায় যারা নিজে বুঝে শুনে স্বাধীন ইচ্ছায় স্রষ্টার কাছে চলে আসছে বা সমর্পিত হয়েছে। জোর করে না, জোর করে পিটায় নামাজ পড়লে লাভ নেই, ও তো সেজদায় বাপকেই গালি দিচ্ছে, ও তো অ্যাকচুয়ালি আল্লাহকে ইবাদত করতেছে না। এই জন্য এডুকেশন একটা ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয়। এবং মোরাকাবা বিষয়ে আজকে আমরা যা কিছু আলোচনা করব, ইটস অল অ্যাবাউট এডুকেটিভ। সো আমি জানি না আপনারা কে কোন এক্সপেকটেশন নিয়ে এখানে আসছেন। হয়তো এক একজনের এক এক রকম এক্সপেকটেশন আছে এবং খুবই স্বাভাবিক। কারো অবস্থা ভালো, কারো অবস্থা খারাপ, কারো বেশি খারাপ, কারো কম খারাপ, বিভিন্ন অবস্থায় আমরা আছি। বাট দিস ইজ সোসাইটি, এটাই মানব জীবন, এটাই তো আমাদের সামাজিক অবস্থা। যা কিছুই এক্সপেকটেশন নিয়ে এসে থাকেন না কেন, আশা করি আজকে এখানে অল্প একটু সময়ে এমন কিছু মৌলিক বিষয় জানতে পারবেন, যদি মনোযোগ দেন, জ্ঞান অর্জনে আদব সহকারে তাকান, ফোকাস করেন, যা আপনাকে পরবর্তী পদক্ষেপ ফেলতে সাহায্য করবে। যে কোনো বিষয়ে, সাইকোলজিক্যাল ইস্যু সলভ করার ক্ষেত্রে, রিলেশনশিপ ইস্যু সলভ করার ক্ষেত্রে, যে কোনো এই ধরনের ইস্যুর ক্ষেত্রে। কথাগুলো অনেক ভেগ হইতে পারে, অগোছালো মনে হইতে পারে, অ্যাম্বিগুয়াস মনে হতে পারে, বাট আল্লাহ চাইলে কথাগুলো গুছিয়ে আসবে। এবং খেয়াল করেন, আমরা এখানে সবাই যে আসি, প্রথম থেকেই আপনারা প্রত্যেকেই দুটো কাজ করবেন। একটা হলো আমি যা বলতেছি এটা খেয়াল করবেন, অ্যাট দ্য সেম টাইম নিজেকে অবজার্ভ করবেন। সো আপনার দুটো চোখ দুই দিকে থাকবে, একটা চোখ থাকবে নিজের দিকে, আর একটা চোখ থাকবে আমি যেটা বলতেছি এটার দিকে।
অর্থাৎ আপনি কন্টিনিউয়াস নিজেকে অবজার্ভ করবেন। আমরা এখন 12 মিনিট হয়েছে আমরা কথা বলতেছি, এই কথার শুরুতে আপনাদের প্রত্যেকে নিজেকে শুধু অবজার্ভ করেন যে আমার অ্যাটেনশন কতখানি ছিল, কোন কোন বিষয়ে আমি চিন্তা করতেছিলাম। অনেকগুলো চিন্তা চলে গেছে অলরেডি, ফোকাস হয়তো বাড়ছে। আবার অনেক সময় খুব বেশি ফোকাস হলে একটা লোকের দিক তাকায় আছি, মানে ক্যামেরার ফোকাস আনলিমিটেডে চলে গেছে, এরকম অনেক সময় হয়। তাকায় থাকতে থাকতে অনেক দূরে চলে যায়, ব্লার হয়ে যায়। তো ওটাও হইতে পারে কারো কারো, তাই না? তার মানে নিজেকে অবজার্ভ করা। এবং রিয়েল টাইমে আমরা যে এখন কথা বলতেছি বা এতগুলো মানুষ একত্রিত হয়েছি, এইখানে রিয়েল টাইমে আমার নিজের ফোকাস কতটুকু চেঞ্জ হইতেছে, অ্যাটেনশন, এবং আপনাদের প্রত্যেকের নিজ নিজ অ্যাটেনশন কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা কি আপনি রিয়েল টাইমে মাপতে পারতেছেন? মাপতে হবে। দ্যাট ইজ অল অ্যাবাউট মুরাকাবা, বিইং অ্যান অবজারভ্যান্ট হিউম্যান বিইং, যে অবজার্ভ করতে পারে, যে মনোযোগ দিতে পারে, যে তাওয়াজ্জু করতে পারে, মনোনিবেশ করতে পারে, ফোকাস দিতে পারে। আর ফোকাস মানে কত, এটা হলো পরবর্তী প্রশ্ন। তো এই মুহূর্তে আমরা নিজের দিকে ফোকাস দিচ্ছি হয়তো, যে হ্যাঁ আমি কি করতেছি, কি ভাবতেছি, এবং আমি একটা কিছু এক্সপেক্ট করে আসি যে সামনে আরো কিছু কথা আসবে এরকম, তাই না? এরকম এক্সপেক্ট করে আসি। কতক্ষণ এই আশা ধরে রাখা যায়? আসল কথা বলে না কেন? আমাদের রমজান মাসে যে ক্লাস নেই, ওর একটা বই আপনাদের অনেকের কাছে হয়তো আছে, প্রথম বইটা, তাসাউফ সিরিজের প্রথম বই। ওর মধ্যে জ্ঞান অর্জন আদব প্রথম চ্যাপ্টারেই লিখে দিছি এটা, যে কোনো কোনো ছাত্র আছে অস্থির হয়ে যায়, আসল কথায় আসে না কেন, এগুলো তো জানি, আর কতক্ষণ। তখন সে ধৈর্য হারায় ফেলে। মেবি তার প্রয়োজনীয় জিনিসটা 50 মিনিটের মাথায় আছে, বাট 50 মিনিট ধরে তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন অনেকের ওই সময় নাই, কারণ সে রেডিলি জানে সে কি চায়, এবং সেই জিনিস ডিভাইসের মধ্যে আছে, সেই জিনিস ওখানে গেলে আছে, ওখানে গেলে আছে। সো very little of us are actually interested in miracles or maybe some gift, unexpected gifts. কেমন হইল যে কেউ হয়তো মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করতে আসলো কিন্তু হীরা পেয়ে গেল। তো বাট ওই রকম যাত্রা কে করে? আমরা তো অলরেডি খুব ওয়েল ডিফাইন্ড, আমাদের পাথওয়ে আছে, এই ক্যারিয়ার, এটা ওটা, এখানে গেলে খাওয়া, ওখানে গেলে এটা পাঠচক্র, সবকিছু ওয়েল ডিফাইন্ড, এন্ড আই নো হোয়ার টু গেট থিংস অ্যান্ড টু গেট হোয়াট থিংস। অতএব আমরা সেখানে যাচ্ছি। বাট আরো একটা বিষয় হলো যে আমাদের লাইফে ইভেন আমরা মিরাকেল অ্যাচিভ করি না কেন, বা মেবি উই অ্যাচিভ দিস বাট উই ডোন্ট পে অ্যাটেনশন। ফেসবুকে একটা মিম দেখলাম যে এরকম, যে মা হলো বাচ্চাকে মেসেজ দিচ্ছে এরকম, যে ওকে আই লাভ ইউ, সি ইউ লেটার, এরকম বেশ অনেকগুলো বাক্য লিখছে, আর বাচ্চা নিচে শুধু লিখছে ওকে। বাচ্চা এগুলো কোনো গুরুত্বই নাই, সে খালি একটা মিলিটারির মতো, যে মা যে একটা মেসেজ দিছে এটা তো আমার জানাইতে হবে যে আমি এটা সিন করছি, সে শুধু ওকে লিখে দিছে, তার মন তো পড়ে আছে আরেক দিকে। সো এই যে এতখানি ভালোবাসা সে পাইলো, মহব্বত পাইলো, এবং এটা মায়ের স্নেহ, এটা তো অন্য জিনিস। এটা তো মানে খোদার ভালোবাসার পরেই হচ্ছে মায়ের ভালোবাসা। এত সুন্দর একটা জিনিস সে পাইলো, বাট সে তো অন্য কিছু খুঁজতেছে। যদিও সে ওইটা পাইছে, ওই স্নেহ, মায়া, মমতা সবই তার উপরে চলে আসছে, এবং ওই মা যে ওই দোয়াটা করে দিছে, ওই দোয়ার বরকতে তার রাস্তাটা নিরাপদ হয়ে গেছে, সবই হয়ে গেছে। বাট সে ইভেন ওটা দেখতেছে না, সে মনে করতেছে রাস্তা তো এরকমই, সবকিছু তো এরকমই, ইটস নর্মাল। মেবি সে অন্য কিছু খুঁজতেছে, একটা খেলনা বা একটা খাবার বা একটা রিলেশনশিপ অর সামথিং এলস। সো রিয়েলি লাইফে খোদাই মিরাকেল গুলো মানে ডিটেক্ট করতে হলে, আমি বলবো না যে অ্যাচিভ করতে হলে বা পাইতে হইলে, কেননা এটার বৃষ্টি বইতেছে সারাক্ষণ। ইফ অনলি উই হ্যাড দ্য আই, চোখ থাকলে আমরা দেখতে পারতাম, বুঝতে পারতাম। আর ওই চোখ থাকাটাই হচ্ছে মোরাকাবা। কতটা ফোকাস আমার, কতটা আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মোরাকাবার উদ্দেশ্য। তো আপনারা নিজেদের দিকে অবজার্ভ করাটা কন্টিনিউ রাখেন এবং দেখেন
যে মোরাকাবা বিষয়ে আমরা কোথায় পৌঁছাইতে পারি, কতটুকু নিজেদেরকে এডুকেট করতে পারি, হোয়াট ইজ ফোকাস, হোয়াট ইজ মেডিটেশন, এই বিষয়ে। মোটামুটি কিছু সময় আমাদের অলরেডি পার হয়েছে, হয়তো আপনারা ফিল করতে পারতেছেন যে অ্যাটেনশনটা একটু বাড়ছে প্রথম থেকে শুরু করে, তাই তো? তাহলে আপনি আপনার নিজেরই মনোযোগের মাত্রার পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারতেছেন, মেডিটেটিভ লেভেলসের পরিবর্তন, তাই তো? আপনারা কি এরকম ভাববেন যে হ্যাঁ এই মুহূর্তে আমরা মেডিটেশন করতেছি? যদি বলি আপনার মনে করে বলবেন যে না, আমরা তো মেডিটেশন করতেছি না, আমরা চা খাচ্ছি, আমরা ঘাস ছিঁড়তেছি, যদিও ঘাস ছিঁড়া ঠিক না, আমরা ঘাস ছিঁড়তেছি, এটা করতেছি, আমরা লেকচার শুনতেছি, চোখ খুলে আবার মেডিটেশন হয় নাকি, অনেক কিছু এরকম মনে হবে। বাট এই মুহূর্তেও আমাদের মেডিটেশন আছে, সেটা একটা লেভেলে আছে, বাট ওইটাকে আমরা মেডিটেশন বলি না। যেমন আইসিইউ এর বেডে যেই রোগীটা আছে সেও কিন্তু সুস্থ, বাট সুস্থতার একটা মাত্রা আছে তার। আপনার আমার মাত্রার চেয়ে তার সুস্থতার মাত্রা একটু কম। আবার আমরা বসে আছি, কারো হয়তো মাজা ব্যথা আছে, কারো এই আছে সেই আছে, তো সুস্থতার মাত্রার এখানেই কম বেশি আছে। মেডিটেশন বা মোরাকাবা, ধ্যান, এই জিনিসগুলোকে দুই দৃষ্টিতে দেখানো হয়। আমি কিন্তু অলরেডি এডুকেশন পার্টে প্রবেশ করে গেছি, আমি কিন্তু থিওরি আলোচনা করতেছি, কেননা আপনারা সবাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ছাত্র, আপনাদেরকে যেভাবে বলবো, আর একজন পীরের দরবারে গিয়ে শিক্ষিত অশিক্ষিতদের যে সম্মিলন ঘটে, ওখানে এক ভাষায় বলা যায় না, ওখানে কথা বলা আরো কঠিন। এখন এনিওয়েজ, তো এই যে সুস্থতার মাত্রা, মনোযোগেরও মাত্রা, আমি যদি মোরাকাবা বা মেডিটেশনকে এভাবে দেখাই, এটা হইলে একরকম হবে। আর মোরাকাবা বা মেডিটেশনকে আপনারা যদি মনে করেন যে পাহাড়ে গিয়ে বা ধ্যান সাগরের পাশে গিয়ে হাত এরকম করা, আই ডোন্ট নো এর মানে কি, বাট এরকম করে চুপ করে বসে থাকতে হবে, শুধু ওটা মেডিটেশন আর এটা মেডিটেশন না, যদি মনে করেন করতে পারেন, বাট দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি। হাকিকত বোঝাটা খুব জরুরি, একটা জিনিসের বাস্তবতা, রিয়েলিটি বুঝতে পারা জরুরি। একটা ছোট বাচ্চার কাছে কিন্তু, একটা ছোট বাচ্চার চোখে বাবা মা কিন্তু প্রায় শত্রু হয়ে ওঠে, শত্রু শুধু না, জালেম হয়ে ওঠে, যে এর চেয়ে বড় খারাপ কেউ নেই, আমাকে কষ্ট দেয়, হয়ে ওঠে। তো তার চোখ কিন্তু ওইটা দেখতেছে, বাট ওইটা কিন্তু হাকিকত না, ওটা কিন্তু ট্রু রিয়ালিটি না। মানুষ এমন একটা অ্যানিমাল যে ভুল জিনিসকে হাকিকত বলে পারসিভ করে, রিয়ালিটি বলে পারসিভ করে, মনে করে যে হ্যাঁ এটাই রিয়ালিটি, পরে আবার ওটা ভুল ভেঙে যায়, আবার ভুল ভেঙে নতুন যেটা শিখছে কয়েকদিন পর দেখো ওটাও ভুল ছিল, হতেই পারে। তো এই জন্য আমাদের হাকিকতটা বোঝা দরকার যে আমরা সর্বাবস্থায় কোনো না কোনো মাত্রার মনোযোগের অধিকারী। বাট আমরা মেডিটেশন কখন বলি? যখন অ্যাজ ইউজুয়াল রেগুলার লেভেল অফ ফোকাস থেকে একটু বেশি ফোকাস কেউ দেয় কোনো বিষয়, তাই তো? যেগুলোকে আবার এখন ফিজিক্সের বিভিন্ন শব্দ আছে, আমিও ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ছি, তো ওই যে আলফা থেটা এসব ওয়েভ এসব বলে, অনেকে হয়তো জানেন এগুলো, বা মেডিটেশন রিলেটেড ইউটিউবে সার্চ করলে পড়বেন, নাও ইউ আর ইন আলফা স্টেট অর দিস স্টেট বা সামথিং লাইক দ্যাট, হ্যাঁ বেটা এসব। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি ব্রেনের বিভিন্ন সিগন্যাল। আমরা যখন কগনিট্রনিক্স ল্যাবরেটরিতে এগুলো অ্যাকচুয়ালি আমি এগুলো কাজ করছি, মাথায় বিভিন্ন যন্ত্র লাগায় ব্রেন ওয়েভ অ্যানালাইজ করা। তা একজনকে বলি তুমি একটা বিষয়ে চিন্তা করো, সে চিন্তা করে, তারপরে তাকে এমন একটা প্রশ্ন করি যেটা সে মিথ্যা মানে সত্য বলবে না, যেমন বলি তোমার গার্লফ্রেন্ডের নাম্বার, হ্যাঁ সে তো বলবে না, তখনই কম্পিউটারে গ্রাফটা এরকম ফল করে। মজার এগুলো, এখন যন্ত্রপাতি দিয়ে ওগুলো আমরা ব্রেনকে এগুলো স্ক্যান করতে পারি।
বাট ওইটা যদি অনেকে মনে করে কি সায়েন্টিফিক এই মেশিন দিয়ে কগনিট্রনিক্স দিয়ে কগনিটিভ ইলেকট্রনিক্স দিয়ে আমরা মনে হয় স্পিরিচুয়াল জগতে প্রবেশ করে গেছি। না, কেননা স্পিরিচুয়াল জগতের রিফ্লেকশন হচ্ছে আপনার এই বস্তু দেহ। যদি একটু একটু ডিফারেন্ট ইস্যু বাট প্রাসঙ্গিক, আপনারা কেউ চাইলে নোট নিতে পারেন বা মনে রাখতে পারেন। কেননা মানুষের নার্ভস বা অবস্তুগত আত্মা বা ব্যক্তিসত্তা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মানুষ যখন ঘুমায় আল্লাহ তাআলা মানুষের নার্ভস গুলোকে নিয়ে নেন, কবজা করেন যখন সে ঘুমায় তখন, এবং যার জন্য মৃত্যু নির্ধারিত করে দেন তার নার্ভস আর ফেরত দেন না, তখন আমরা বলি সে ডেড। আর বাকিদের নার্ভস নির্ধারিত মেয়াদের জন্য আবার ফেরত পাঠান। তার মানে যাদেরকে আমরা মরা বলি, ডেড বলি, মেডিকেলি ডেড, তার শরীরেও নার্ভস নাই, আর যে মানুষটা ঘুমাচ্ছে ওর মধ্যেও নার্ভস নাই। নার্ভসের অবস্থিতির সাপেক্ষে এই দুইজন সমান, কিন্তু ওর ভেজিটেটিভ বডিটা জাস্ট ফাংশন করতেছে। একটা গাড়ি স্টার্টে রেখে ড্রাইভার বের হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। গাড়ি স্টার্টে আছে, এরকম ব্যাপার। তো এই দুইটা আরো ডিপ মানে আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে। এই জন্য এই কগনিটিভ ইলেকট্রনিক্স দেখে খুব অনেকে মনে করে যে গড অফ দ্য গ্যাপস থিওরি, যে আমরা গ্যাপের মধ্যে যে গড, ওকে তো আমরা এলিমিনেট করে ফেলছি, আমরা তো এটাকে ইলেকট্রনিক সিগন্যাল হিসেবে ইন্টারপ্রিট করে ফেলছি। এটা একেবারেই মানে ভুল, বিকজ দিজ আর ডিফারেন্ট ডোমেইনস। নার্ভস হলো অবস্তুগত, এটাকে বস্তুগত সায়েন্স দিয়ে ডিটেক্ট করা যায় না, বাট অবস্তুগত সায়েন্স দিয়ে ডিটেক্ট করা যায়। আমার কথা যদি খুব জটিল মনে হইতে থাকে, হতে পারে কোনো কোনো অংশ জটিল মনে হইতে পারে, সেই কথাগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন। এটাও জ্ঞান অর্জনের একটা আদব। কিছু বিষয় বুঝতেছি না, ধৈর্য ধারণ করি, আর কিছু বিষয় তো আমি জানি, তাও ধৈর্য ধারণ করি। তা না আমি উঠে যদি চলে যাই অন্য ছাত্রদের মনোযোগে হ্যাম্পার হবে। সেগুলো হচ্ছে মজলিসের আদব বা জ্ঞান অর্জনের আদব। তাহলে আমরা কইছিলাম এডুকেশন পার্টে। কিসের এডুকেশন? মেডিটেশনকে কি আমরা আলাদা কিছু হিসেবে দেখব, নাকি ডিফারেন্ট মেডিটেটিভ লেভেলস হিসাবে দেখব? সো এই মুহূর্তে আমাদের সবার ফোকাস মোটামুটি গুছায় টপিকে চলে আসছে। সবাই একটা টপিকের দিকে একটা চিন্তাগতভাবে এক জায়গায় চলে আসছে। হয়তো আমরা কেউ কেউ সেটা ইভেন ফিল করতে পারতেছি যে আমাদের সবার অ্যাটেনশন এখন কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে অনেকটা। স্টিল কারো কারো হয়তো একটু ডিস্ট্রাকশন আছে, যার রিলেশনশিপ ইস্যু খুব বেশি ট্রাবলিং আছে, সে হয়তো এখন ওগুলো নিয়ে একটু চিন্তায় আছে। এই বাট তারও যথেষ্ট ফোকাস চলে আসছে বলে আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম, কারণ এরকম অনেকে আমি এখানে চিনি। যাই হোক, সেটা বিষয় না। তো এনিওয়েজ, এই যে আমাদের মেডিটেটিভ লেভেলস, তা আমি মেডিটেশনকে, প্রথম কথা মোরাকাবাকে আমি এভাবে দেখাতে চাই না যে যখন আপনারা আলো বন্ধ করে দিয়ে এভাবে করে বসবেন, দ্যাট ইজ অনলি মোরাকাবা বা মেডিটেশন। নো, দেয়ার আর ডিফারেন্ট মেডিটেটিভ লেভেলস। এখন প্রশ্ন হইল যে তাহলে আমরা মেডিটেশন বলে আলাদা একটা কথা কেন বলতেছি, বা মোরাকাবা কেন বলতেছি? এর উপরে আরো অনেক বিষয় আছে, আমি খালি একটা হিন্টস দিই। সেটা হইলো যে মানুষ নামকরণ করে কেন বিভিন্ন জিনিসকে? যদি মনোযোগের বিভিন্ন স্তর, এটা যদি বাস্তবতা হয়, তাহলে কোন কোন স্তরের জন্য আমরা ওটাকে বলতেছি মেডিটেশন, আর আমার এখন যেটা আছে এটাকে বলতেছি না মেডিটেশন। এটা একটা মেডিটেটিভ লেভেল। যেমন এখন আমাদের অসুস্থতার একটা মাত্রা আছে, শারীরিক অসুস্থতা, সবার শরীরের মধ্যে জীবাণু আছে, এটা ওটা আছে, কিন্তু আমরা অসুস্থ বলতেছি না। আর যে আইসিইউতে আছে ওকে আবার অসুস্থ বলতেছি। কিন্তু আরেক দৃষ্টিতে দেখলে ও অসুস্থ, আমিও অসুস্থ, অসুস্থতার মাত্রা, বা ও সুস্থ আমিও সুস্থ, সুস্থতার মাত্রা। ম্যাথমেটিক্সে ফাজি লজিক পড়ছেন না, কম্পিউটার সায়েন্সে ফাজি লজিক, ডিগ্রিজ অফ ট্রুথ, ট্রুথ ভ্যালু 0 থেকে 1, 0.1, 0.11, 0.111, আনলিমিটেড ভ্যালুজ ইউ ক্যান থিঙ্ক অফ, এরকম। তাইলে মেডিটেশন আমরা কখন বলি, অসুস্থ কেন বলি? আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো কোন একটা লোককে অসুস্থ কখন বলি। যে ভাই এখানে মাটি কাটা লাগবে, সবাইকে ডাকো, না ওই ভাইটাকে ডাকা দরকার নেই, সে অসুস্থ। তার মানে মাটি কাটা কাজটার সাপেক্ষে যেই মাত্রার সুস্থতা প্রয়োজন ছিল, এই কাজের সাপেক্ষের ওই মাত্রার সুস্থতা তার নেই, এজন্য সে অসুস্থ। বা সে হয়তো চ্যাটিং করে যাচ্ছে, সবকিছু ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে, ওই জন্য আবার সে সুস্থ, তাই না? হয়তো পা মচকাইছে, বা তাতে তার টাইপিং করতে অসুবিধা নাই, তো ওই কাজের সাপেক্ষে সে সুস্থ।
আবার এই কাজের সাপেক্ষে সে অসুস্থ। সে রিয়েলি আমরা যখন মোরাকাবা বলি বা মেডিটেশন বলি, বা আপনারা যে উদ্দেশ্যে এখানে আসছেন, আমি জানি না লিফলেটে কি লেখা ছিল, আপনারা কোন লিফলেট পড়ে আসছেন বা কার থেকে কি শুনে আসছেন, যেই উদ্দেশ্যেই এসে থাকেন না কেন, যে প্রয়োজনেই এসে থাকেন না কেন, মেডিটেশন অর্থাৎ ডিগ্রিজ অফ ফোকাস, ডিগ্রিজ অফ অ্যাটেনশন, আপনার যেই প্রয়োজন, যেই সমস্যা বা যেই প্রয়োজনের জন্য যেই মাত্রার ফোকাস দরকার, মনোযোগ দরকার, ওই মাত্রার ফোকাস আছে কিনা, এটাই তো প্রশ্ন। ওটা থাকলেই হয়ে গেল। যেমন আমার এক্সাম, আমি একটা পৃষ্ঠা একবার মনোযোগ দিয়ে পড়বো, ব্যাস। এটা হলো বেস্ট কেস সিনারিও, আইডিয়াল কেস, তাই তো? যদি ওইটার থেকে আমার কম ফোকাস থাকে, তাহলে ওইটার সাপেক্ষে আমি অসুস্থ, বা প্রয়োজনীয় মেডিটেটিভ লেভেলস আমার নাই। এটাই তো বাস্তবতা। তাইলে আপনারা বা আমরা যে ইস্যুর জন্যই মেডিটেশনের আলাপে আজকে আসি না কেন, সব ইস্যুই দিন শেষে মূল প্রশ্নটা হলো এইটা, যে আমার যেই প্রয়োজনের জন্য যেই মাত্রার ফোকাস দরকার, ওই প্রয়োজন পূরণের জন্য ওই মাত্রার ফোকাস আমার আছে কিনা, আমি অ্যাচিভ করতে পারতেছি কিনা, এটাই হলো মূল প্রশ্ন। এবার বলেন, আপনারা যারা রানিং স্টুডেন্ট আছেন, আপনারা কি বইয়ের পৃষ্ঠা একবার পড়ে রেখে দেন না কয়েকবার পড়েন? হয়তো মনে হয় বেশিরভাগই কয়েকবার পড়তেছেন। তাহলে আপনার একটা জিনিস অ্যাচিভ করা দরকার। আপনি যদি মনোযোগটাকে, আমি বলবো না 100% মনোযোগ, আমি বলবো যে এটার প্রয়োজনীয় মাত্রার মনোযোগ যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনার সময় বেঁচে গেল। সময় বেঁচে গেলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে আপনার লাইফে তো আপনি অনেক কিছু অ্যাচিভ করতে চান, আমরা সবাই চাই। হ্যাঁ, অনেকের অনেক স্বপ্ন হয়তো মরে গেছে, সামাজিক পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক স্বপ্ন মরে গেছে। কেউ ইভেন মনেই করে না যে আমি একটা প্রাইম মিনিস্টার হব বা প্রেসিডেন্ট হব, বা আমি জাতিসংঘের সামথিং হব, বা আমি একটা বড় সায়েন্টিস্ট হব, মানব জাতির সেবা করবো, হোয়াট এভার। স্বপ্ন মরে গেছে, স্বপ্নটাকে সে বাস্তবতার আলোকে কাটছাট করে এনে বিসিএস এর মধ্যে লিমিটেড করে ফেলছে অনেকেই। তাকে আবার আশপাশের লোকজন বলে এটাই তো রিয়ালিটি। বাট হাউ ডু ইউ ডিফাইন রিয়ালিটি অ্যাট অল? তো যাই হোক, যখন তার সময় বেঁচে যাচ্ছে পড়াশোনাতে, কারণ সে একবার পড়তেছে মনোযোগ দিয়ে, এটা তার মাথায় চলে যাচ্ছে, এবং মাথায় এমনভাবে সে এটাকে স্টোর করতেছে যে এটা অন্যান্য কিছু আসলে এটা মুছে যাবে না, এটাই তো দরকার, ব্যাস। তারপর তার ফ্রি টাইম পেয়ে যাচ্ছে, ফ্রি টাইমে সে আরো অনেক কিছু অ্যাচিভ করতে পারে, সে একটা অ্যাচিভার হয়। তখন আমরা আবার এই ধরনের মানুষদেরকে বলি মাল্টি ট্যালেন্টেড, হ্যান ত্যান, এসব শব্দ দিয়ে আমরা প্রশংসা করি। বাট তার প্রশংসা করলে আমার কি লাভ? আমি তো গাধাই রয়ে গেছি, সে ভালো, তাতে আমার কি আসে? আবার অনেকে এরকম লোকদের ফ্যান হয়, ভাই তুমি যার ফ্যান হয়েছো যোগ্যতা তো তার, তুমি ফ্যান হয়ে তোমার লাভটা হয়েছে কি? তুমি তো গাধাই রয়ে গেছো। এরকম করে লাভ নেই। নিজের প্রয়োজনীয় মাত্রার যেই মনোযোগ, এটা নিজেকেই অর্জন করতে হবে। ছোটবেলায় বাপ মা হয়তো বসে থেকে পড়ায়, বড় হওয়ার পর এটা কেউ করে না। তাও ভার্সিটিতে টিচাররা একটু বকা টকা দেয়। তারপর চাকরি জীবন, সংসার জীবন, ইউ আর অল অন ইউর ওন, নো ওয়ানস গোনা হেল্প ইউ। কারো সেই সময়টা পর্যন্ত নাই। এই যে আমাকে কয়েকদিন আগে একজন মেসেজে লিখছে, যে আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, যে আপনার এরকম বিষয়টা ভালো হচ্ছে না, আমাকে অ্যাডভাইস করতেছে। অবশ্যই আমি তার অ্যাডভাইস গ্রহণ করি, ভালো মানুষ। তারপর লাস্টে সে যে বাক্যটা লিখছে যে অবশ্য আপনার জীবন আপনার। আমি মনে মনে বুঝলাম যে হ্যাঁ, আপনার জীবন আপনার, তার মানে হইল যে সে নিজেও এত ব্যস্ত এবং আমিও ব্যস্ত, যে এখন আমাদের ডেসপাইট অল আওয়ার উইলিংনেস আর সম্ভব না যে সে আমার একটা সমস্যা সমাধানে আমাকে একটু হেল্প করবে। আই এম অল অন মাই ওন, পুরাপুরি নিজে, ঠিক আছে? এবং আপনারা হয়তো এক একজন এক একটা স্টেজে আছেন, কেউ ছাত্র অবস্থায় আছেন, একটা ইস্যু হইলে, কোনো প্রবলেম হইলে 10টা ফ্রেন্ড আসে, নক দেয়, খোঁজখবর নেয়। সবসময় এরকম তো থাকবে না। তখন কে আপনার গার্ডিয়ান হবে? কে আপনাকে অবজার্ভ করবে? হাজার হাজার টাকা দিয়ে সাইকিয়াট্রিস্ট দেখাবেন?
ইট ডাজন্ট ওয়ার্ক। এই টোটাল জিনিসটাই একটা স্ক্যাম। মানে আমি এটা যে এগেনস্টে তা না, এটা অনেকে কম বেশি হেল্প হয়, বাট ওই মানুষটা তো আপনার রিয়েলি ফ্রেন্ড হইতেছে না। আপনার দরকার মাতৃস্নেহ, পিতৃস্নেহ, ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর স্নেহ, মমতা, ভালোবাসা, এইগুলো দরকার। একটা সাইকিয়াট্রিস্ট আপনার কাছ থেকে কয়টা হাজার টাকা নিয়ে গেল, 1 ঘন্টা কিছু কথা বললো, ফর দ্য টাইম বিইং it gives a good feeling, but it ends there. It doesn't continue when you go back home. ইসলামের ইতিহাসে তো সব সাইকিয়াট্রিস্ট ছিল না। এখন আবার অনেকে মনে হয় কিছু হলে 1400 বছর আগের গল্প বলে, বাট তারাও তো মানুষ, তাদেরও তো দুঃখ কষ্ট হইতো, তারা কেমন সলভ করতো? আবার এখন যেভাবে সলভ করতেছে 200 বছর পর হয়তো ভিন্নভাবে সলভ করবে। সো মনে করা উচিত না যে এটাই একমাত্র ফুল অ্যান্ড ফাইনাল। এটা চেঞ্জ হবে 200 বছর পর, এটা ছিল না 200 বছর আগে। সিভিলাইজেশন ইজ ইভলভিং, বাট মানুষ মানুষ রয়ে গেছে, একই রয়ে গেছে, একই মানুষ। ওই যে মানুষকে মাটির নিচে গেড়ে দিত জুলাই বিপ্লবে, দেখেন না লাশ পুড়ায় দিচ্ছে, একই জানোয়ার, একই জানোয়ার। ওই সেই জানোয়ার, তার ভিতরে ওই যুগে যা ছিল, এজিদের মধ্যে যা ছিল, এই যুগে তাই আছে। মৌলানা রুমির যে একটা কথা আছে না, যে angel is free because of knowledge, the beast because of ignorance, in between remains the son of man to struggle. কখনো সে জানোয়ারের অধম হয়, আসফালা সাফিলিন, আল্লাহ তাআলা কোরআনে বলেন। আবার কখন সে ফেরেশতারও ঊর্ধ্বে উঠতে পারে, যে ফেরেশতা বলে যে আমি আর উপরে যেতে পারবো না, আমার ডানা পুড়ে যাবে, আপনি যান। মানুষের এই ডাইনামিক, হাই ডাইনামিক রেঞ্জের প্রাণী আমরা। তো এই হচ্ছে ফোকাস এর বিভিন্ন লেভেল, এবং এই জন্য কিছু মানদণ্ড সেট করলাম, যে এমন না যে আমি মেডিটেশনে চলে গেলে আই ক্যান ফরগেট এভরিথিং, বাট যখন আমি আমার দুনিয়ায় ফিরে আসি সব কিছু জট পাকায় যায়, দেন ইটস নট হেল্পিং মি, তাই না? আমি মেডিটেশন করি, কোনো একটা জায়গায় যাই, সামথিং প্লেস বা ফাউন্ডেশন অর হোয়াট এভার গেলাম, ওই সময় ইট ফিলস ভেরি গুড, বাট যখন আমি ফিরে আসি আই মিন ডিপ শিট, তাই তো হইল না, আমার সেই একই ঝামেলার মধ্যে একই রয়ে গেছে। এই জন্য প্রথম মানদণ্ড হইল, যেই সমস্যার সমাধানের জন্য যেই মাত্রার মনোযোগ প্রয়োজন, ওই মাত্রার মনোযোগ আমি অ্যাচিভ করতে চাই বা অ্যাচিভ করা প্রয়োজন। এটা প্রথম মানদণ্ড, সমস্যা সমাধান বা কোনো কিছু অ্যাচিভ করার জন্য। এটা হচ্ছে প্রথম মানদণ্ড। এরপর অর্থাৎ ডিগ্রিজ অফ মেডিটেটিভ লেভেলস। এরপর আমরা আরেকটা জিনিসে যাই, মোরাকাবা। ট্রমা নিয়ে একটু আলাপ করি। ট্রমা, হয়তো আপনাদের কারো ট্রমা আছে কোনো বিষয়, আবার না থাকলে আলহামদুলিল্লাহ। ট্রমা জিনিসটা কিরকম? ট্রমা জিনিসটা হচ্ছে, ওই যে বলেন, আমার অনেক ছেলেপেলে শুনবে আমার ট্রমা ট্রিগার করছে, হঠাৎ তার আচরণ উল্টা পাল্টা, মানে একদম আনকন্ট্রোলড। কেন? ট্রমা ট্রিগার করছে। সো দে ফাইন্ড দেমসেলভস নট ইন দেয়ার কন্ট্রোল। আমার নিজের উপর নিজে কন্ট্রোল নাই, আমি মানে একদম খারাপ একটা অবস্থা, আমি কোনো চিন্তা করতে পারতেছি না, পরীক্ষা দিতে পারতেছি না, লিখতে পারতেছি না, স্বাভাবিক কার্যক্রম করতে পারতেছি না। ট্রমা, ডিপ্রেশন থেকে ট্রমা ডিফারেন্ট জিনিস। সো একটা ডিপ্রেসিভ পারসন সে সব কিছু কন্টিনিউ করতে পারে, খাইতে পারে, পরীক্ষা দিতে পারে, সব দিতে পারে, বাট সে জনারণ্যে একাকী হয়ে যায়, মানুষের মধ্যে হাঁটতে থাকে, বাট সে মরার চিন্তা করতে থাকে, কারণ সে অ্যাকচুয়ালি তার সোশ্যাল কানেকশনগুলো সেভার করে ফেলছে, ছিন্ন করে ফেলছে। ট্রমা কিন্তু ডিফারেন্ট একটা জিনিস। আমি একজন মানুষের কথা শুনছিলাম অনেক আগে, আমার কাছে বলছিল যে ওই পানি পড়ে না, মনে করেন টাইলসের উপর পানি পড়তেছে বা পাথরের উপর থেকে পানি পড়তে শব্দ হয়, এই শব্দ শুনলে তার ট্রমা ট্রিগার হয়। কেমনে, কি কাহিনী? ছোটবেলায় একবার তাকে সাঁতার শিখাইতে কোথাও কেউ বড়রা নিয়ে গেছিল, তারপরে সেখানে সে গিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়েছিল, পাশে এরকম পানি পড়তেছিল কোনো এক জায়গা থেকে, ওইটা তার যে একটা ট্রমা হিসেবে চাইল্ডহুড ট্রমা তৈরি করছে। এখন সে শাওয়ারে গোসল করতে পারে না, এখন সে অলওয়েজ মগ দিয়ে পানি ঢেলে গোসল করে। ট্রমা জিনিসটা আসলে কি? এবং এই যে আমরা মেন্টাল বলি, যাদেরকে পাবনায় পাঠায় দেওয়ার কথা বলি, তারা কিন্তু আমাদের মতো সুস্থ মানুষ ছিল ভাই, এবং তারা নিজেরা কখনো ভাবতে পারে নাই যে তাদের এমন একটা অবস্থা হবে যে তারা নিজের কন্ট্রোল থাকবে না। আমরাও জানি না যে ফিউচারে আমাদের লাইফে এরকম কোনো ইভেন্ট ঘটবে কিনা যে আমার কন্ট্রোলটা টোটালি আমি লুজ করব। ওইটা কিভাবে হয়? একটা থ্রেশহোল্ড আছে, একটা মাত্রা আছে,
স্ট্রেস নেওয়ার একটা মাত্রা আছে, ওই মাত্রা পার হওয়ার পর এটা কলাপস করে, কম্পিউটার হ্যাং করে বা বার্স্ট হয়ে যায় বা শর্ট সার্কিট হয় বা সামথিং লাইক দ্যাট। ট্রমা জিনিসটা হইল কোনো একটা কিছু সে দেখে, দেখার পর ওটা একটা মেমোরিকে ট্রিগার করে, সেটা আরেকটা মেমোরিকে ট্রিগার করে, সেখান থেকে আরেকটা মেমোরি ট্রিগার করে। আপনার নিউরাল নেটওয়ার্ক নিয়ে পড়ছেন কেউ, বা ব্রেন কিভাবে কাজ করে, নিউরন সায়েন্সে পড়ছেন না স্কুল কলেজে? একটা নিউরনের সাথে আর একটা নিউরন কানেক্টেড থাকে, তার সাথে 10টা কানেক্টেড থাকে। সো অ্যাসোসিয়েটিভ মেমোরি কেমনে কাজ করে? একটা বিউটিফুল পারফিউম এর ঘ্রাণ নাকে আসলে কোনো মানুষের কথা কেমনে মনে পড়ে যায়? কারণ ওই স্মেলের যে মেমোরিটা ব্রেনে আছে, ওই স্মেলটা প্রথম আমি যার কাছ থেকে পাইছিলাম তার সাথে ওটা অ্যাসোসিয়েটেড মেমোরি। কিছু স্মেল কোনো মানুষের স্মৃতি নিয়ে আসে। অ্যাম্বুলেন্সের সাইরেন হয়তো আপনার কোনো মৃত আত্মীয় স্বজনের স্মৃতি নিয়ে আসবে। দেখছেন কিভাবে অ্যাসোসিয়েটিভ মেমোরি কাজ করে? মোরাকাবার কিন্তু আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি। ট্রমা বা ডিপ্রেশন এই জিনিসগুলো এভাবেই কাজ করে। অনেকের আছে একটা ছেলে মেয়ে হাত ধরে ঘুরতেছে, এটা দেখলেই তার ট্রমা হয়ে যাচ্ছে। কেন? কারণ সে এত ইন্টেন্স ইমোশনাল রিলেশনশিপের মধ্যে ছিল এবং সেটা এত খারাপভাবে নষ্ট হয়েছে যে এখন সে আর কাউকে ভালোবাসার মধ্যে দেখলেই তার ওটা মনে পড়ে যায়, সে তখন বিগড়ে যাচ্ছে, কন্ট্রোল লুজ করতেছে। বাট ওই জিনিসটা চোখ দিয়ে দেখা, চোখ থেকে এই সিগন্যাল ব্রেনে যায়, আর সে যে হঠাৎ করে কন্ট্রোল লুজ করছে, এর মধ্যে 1000টা ধাপ আছে, অনেকগুলো স্টেপ আছে। এগুলো অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে যন্ত্রপাতি মাথার মধ্যে লাগায় চেক করা যায়। মানে থটগুলো কিভাবে ট্রিগার করে, নিউরন কিভাবে ট্রিগার করে, ফায়ার করে একটা থেকে আরেকটা, অ্যাসোসিয়েটিভ মেমোরি কেমনে টেনে আনে। বুঝতে পারতেছেন তো আশা করি? এক স্মৃতির সাথে আরেক স্মৃতি জড়িত থাকে, ওই স্মৃতি টান দেয়, ওইটা আরেকটাকে টান দেয়, ওটা আরেকটাকে টান দেয়, তাই তো? তাহলে আমরা এখন অ্যাসোসিয়েটিভ মেমোরি বিষয়টা দেখতেছি যে ট্রমা বা এই ধরনের জিনিস সলভ করতে হলে আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরি ব্যাপারটা বোঝা দরকার। কোনো একটা কিছু আমি দেখলাম বা শুনলাম, তার থেকে আরেকটা চিন্তা আসলো, তার থেকে আরেকটা চিন্তা আসলো, তার থেকে আরেকটা চিন্তা। নামাজের সময় এই জিনিসটা আমরা বেটার বুঝতে পারি। নামাজের সময় যে আমাদের বিভিন্ন চিন্তা মাথায় আসে, একটা প্রবলেম সলভ হয়, যারা প্রোগ্রামার আছে কোডিং সমাধান হয়ে যায় নামাজের মধ্যে, অনেক কিছু ঘটে। হ্যাঁ, বা অমুককে একটা মেসেজ দিতে হবে, এইভাবে লিখলে ভালো, অসংখ্য চিন্তা আসে। আমরা সবাই একটু যদি নিজেকে অবজার্ভ করি, এরকমভাবে নামাজ পড়লে, মানে নামাজ সবাই আমরা এভাবেই পড়ি কম বেশি, বাট এই সময় যদি একটু মনোযোগ দেন যে আমি কি চিন্তা করতেছি, এতে খুব একটা গুনাহ হবে না, কারণ গুনাহ হইতেইছে, নামাজ তো এমনিই হয় না। তো আর আর অসুবিধা নাই। যদি একটু মনোযোগ দেন যে আমি কি কি ভাবলাম, এবং একটু এটাকে যদি ক্যাটেগরাইজ করেন যে আমার টাকার টেনশন, টাকা সংক্রান্ত 5টা চিন্তা আসছিল নামাজের মধ্যে, নামাজ শেষে লিখে রাখলেন, যা নামাজের পাশে একটা কাগজ কলম রাখলেন যে নামাজ শেষে আমি টাকা নিয়ে চিন্তা করছি 5টা, আর সামাজিক সম্মান মর্যাদা নিয়ে চিন্তা করছি 10টা, আর অমুক ক্যাটেগরি চিন্তা করছি 10টা। এটা আমি মজার জন্য বলতেছি না, অ্যাকচুয়ালি এটা আমি করি, আপনাদেরও করা উচিত। মানে আমি নামাজের সাথেই যে করি তা না, বাট আনুষ্ঠানিক মোরাকাবার মধ্যে এটা করি, বা আমি যারা আগে ইনস্ট্রাকশন শুনছেন আমার কাছ থেকে তারা জানেন এগুলো লিখে রাখা উচিত। তা নাহলে আপনি ইনিশিয়ালি না লিখলে আপনি নিজের মনের জগৎ অবস্থাটা বুঝতে পারবেন না। দুটো জিনিস অবজার্ভ করতে হয়, এক হলো স্বপ্ন, আর একটা হচ্ছে আপনার জাগ্রত অবস্থায় চিন্তা। কনস্ট্যান্টলি অবজার্ভ করা লাগে। অবজার্ভ করার জন্য নামাজটা কেন সহজ হয়? কারণ নামাজ আমাকে অন্য বিষয়ে ফোকাস করতে বলে, এবং সেটা একক একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ, আল্লাহর দিকে মনোযোগ, আর কিচ্ছু না, একমাত্র ফোকাস হচ্ছে আল্লাহ তাআলা। যখন আমরা একটা বিষয়ের দিকে ফোকাস দিতে শুরু করি, তখন অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে আরো 10টা জিনিস আমাকে ট্রাবল করে। কিন্তু আমি যখন 10টা জিনিস নিয়েই মেতে আসি, তখন আমি ওদের সংখ্যা আর গুনতে পারি না, তখন ওর মধ্যেই তো আমি ডুবতেছি, কাদার মধ্যে ডুবানোর মতো। এটা যে নোংরা আর বুঝতেছে, কারণ আমি ওর মধ্যেই ডুবে আছি। এই জন্য নামাজের সময় আমরা আসলে বুঝতে পারি যে আমার লাইফে প্রাইম কনসার্ন গুলো কি কি, সোশ্যাল রিলেশনশিপ, ক্যারিয়ার টেনশন, অথবা আমার টাকা আছে বাট সামথিং এলস টেনশন, অথবা অন্য কোনো কিছু, এক্স্যাক্টলি কি কি। সো আমাদের কনসার্ন গুলো তখন সামনে চলে আসতে পারে, এবং আমরা নিজেদের নামাজকে অবজার্ভ করলে এটা বুঝতে পারি।
তাই না? তাহলে এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে চিন্তাকে একটু স্লো করতেছি। যেমন আমরা অলরেডি 40 মিনিট মতো কথা বলতেছি। এই 40 মিনিটের শুরুতে আমরা প্রত্যেকে নিজে নিজে কি কি ভাবতেছিলাম, এখন কি ভাবতেছি, মধ্যে দিয়ে অনেক ভাবনা এসে হারায় গেছিল। কোনো কোনো ইস্যুর সাথে হয়তো কেউ লাইফের প্রাসঙ্গিকতা খুঁজে পাইছি, কেউ আবার পাই নাই, কারো ঘুম এসে গেছে, অনেক কিছু হইতে পারে। বাট ওগুলো আমার মেমোরিতে আছে কিনা, আমি অবজার্ভ করতেছি কিনা, এটা গুরুত্বপূর্ণ। কেননা আপনি যখন আনুষ্ঠানিক মোরাকাবা করবেন, মোরাকাবা দুই রকম, একটা আনুষ্ঠানিক আর একটা অনানুষ্ঠানিক। ইবাদত দুই রকম, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক। বলা হয় মুমিনের ঘুমও ইবাদত। যখন কেউ ঈমান অর্জন করে তখন তার ঘুমটাও ইবাদত হয়ে যায়। আবার আনুষ্ঠানিক ইবাদত কি? নামাজ, রোজা, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত, তাই তো? একইভাবে মোরাকাবা দুই রকম, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। হয়তো আজকে আপনাদেরকে আমি আনুষ্ঠানিক মোরাকাবার কিছু তত্ত্ব বলতেছি। প্রথম মানদণ্ডটা কি? যেই সমস্যা সমাধানের জন্য যেই মাত্রার ফোকাস দরকার, ওই মাত্রার ফোকাস আছে কিনা, বা ওটা কত মাত্রার ফোকাস এক্স্যাক্টলি, এটা হলো প্রথম প্রশ্ন। এটা একটা মানদণ্ড। দ্বিতীয় বিষয় হলো চিন্তার পরমাণু বিস্ফোরণ। ওই যে ট্রমা কেমনে হয়, একটা জিনিস দেখছে, পরের সেকেন্ডে সে দেখে তার শরীর কাঁপতেছে, কন্ট্রোল চলে গেছে। দেখেন না এরকম ট্রমাটাইজ পিপলদের, এরকম হয়তো আপনারা কম বেশি দেখে থাকবেন। অথবা রাগে কাঁপতেছে, কিভাবে এক সেকেন্ডে তার মাথায় রাগ উঠে এরকম শরীর বডিলি কন্ট্রোল সে লুজ করছে, কেমনে হইল? এর মধ্যে অনেকগুলো ধাপ আছে। বাট পরমাণু বিস্ফোরণ আপনারা তো জানেন কিভাবে হয়, একটা থেকে তিনটা, তার থেকে অনেকগুলো, এমনি এমনি করে এক সেকেন্ডের মধ্যে হিউজ একটা ব্লাস্ট হয়। বাট যদি আমরা এটাকে স্লো ডাউন করতে পারতাম, আমরা যদি স্লোলি দেখতে পারতাম এই চিন্তা থেকে আর একটা চিন্তা আসছে, তার থেকে তৃতীয় চিন্তা আসছে, তার থেকে চতুর্থ চিন্তা আসছে, তাহলে ভালো হইতো। প্রথমে ধরে নেন এটা লিনিয়ার। আপনার কোনো একটা বিষয়ে বাবা মা ফোন দিছে, একটা টেনশন মাথায় ঢুকাই দিছে, বা ফ্রেন্ড কিছু একটা ভালো রেজাল্ট হয়েছে বা স্কলারশিপ পাইছে বা ভালো জব পাইছে, আমার একটা টেনশন ঢুকে গেছে বা সামথিং। ওকে, এই যে কান দিয়ে এটা শুনলাম, পরের সেকেন্ডে টেনশন আসলো, ধরে নেই এটা লিনিয়ার। কান দিয়ে এটা শুনলাম, তারপরে আমার চিন্তাটা এক্স্যাক্টলি কিভাবে হয়, প্রসেসটা সেটা হলো আমার ফ্রেন্ড ভালো রেজাল্ট করেছে, আমি ভালো রেজাল্ট করিনি, আমার ফ্রেন্ড এবং আমার রেজাল্টের মধ্যে তুলনার একটা বিষয় আছে, অতএব সে আর আমার মধ্যে সম্পর্ক হলো তুলনামূলক সম্পর্ক। ব্যাপারটা খেয়াল করছেন? আমরা যখন একটু স্লো ডাউন করতেছি, একটা স্লো মোশন মুভির মতো, বা যে একটা গাড়ি হাই স্পিডে যায়, আমরা ক্যামেরা দিয়ে স্লো মোতে রেকর্ড করলে পরে আমরা স্লোলি প্লে করে, ক্রিকেট খেলায় ওই যে থার্ড আম্পায়ার দেয় না, এরকম এরকম আমরা যদি স্লো মোশনে দেখি, তখন আমি বুঝতে পারবো আরো অনেকগুলো মেটা ডাটা তৈরি হবে। মেটা ডাটা কথাটা অনেকে বুঝছেন, ডাটা অ্যাবাউট দ্য ডেটা। তখন কি হবে, আচ্ছা আমার ফ্রেন্ডের একটা ভালো সংবাদ, আমার মন খারাপ লাগতেছে কেন? আমার তো ভালো লাগার কথা যে আলহামদুলিল্লাহ সে ভালো কিছু হয়েছে, বাট আমার খারাপ লাগতেছে কেন? অমুকের বিয়ে হয়ে গেছে, আমার খারাপ লাগতেছে কেন? খারাপ লাগার কথা না, ইটস এ গুড নিউজ। কিন্তু কেন এটা হইতেছে? তার মানে তার অবস্থা এবং আমার অবস্থা তুলনীয় বিষয়, আমি এটাকে তুলনীয় বলে মনে করি, তাই তো? তারপর আমরা এটা নিয়ে আরো কোয়েশ্চেন করতে পারি, মানে তুলনা করার পরে তো মন খারাপটা আসে। প্রথমে আমরা তুলনা করি, তারপরে রেজাল্ট আসে, রেজাল্ট হচ্ছে তুলনায় আমি তার থেকে পিছানো, অতএব তার থেকে আমি পিছানো, অতএব আমি কষ্ট পাবো। অনেকগুলো স্টেপ আছে অ্যাকচুয়ালি, বাট আমি ওই কষ্ট পাওয়ার আগের স্টেপেই যদি একটু থামি এবং থেমে দেখি যে আমার ফ্রেন্ড এবং আমি, বা আমার নিজের আপন ভাই এবং আমি, আমাদের মধ্যে তুলনীয় সম্পর্ক কেন? এটা কি অন্যরকমও হইতে পারে যে তুলনীয় না? যদি তুলনীয় না হইতো তাহলে আবার আমি কষ্ট পাইতাম না। যেমন বিল গেটসের সম্পদ $1 বিলিয়ন বেড়েছে, আপনারা কষ্ট পাচ্ছেন? কেন পাচ্ছেন না? কিন্তু আপনার ফ্রেন্ড যদি 2 লাখ টাকা 5 লাখ টাকা স্যালারি জব পায়, তখন কষ্ট লাগতেছে কেন? তার মানে আমরা কিন্তু অলরেডি চিন্তাকে স্লো ডাউন করে ফেলছি। তার মানে প্রথম কথা, তার সাথে আমি যে সম্পর্কটা এস্টাবলিশ করেছি, চাইল্ডহুড থেকে তৈরি হয়ে আসুক
বা ভার্সিটি লাইফে নতুন ফ্রেন্ড হোক, ওই সম্পর্কটা হচ্ছে তুলনার সম্পর্ক। এই সম্পর্কে আদার ডাইমেনশনস আছে অবশ্যই, বাট তুলনা করি আমি তার সাথে আমি যে তুলনা করি, তাকে আমি কম দেখতে চাই, অথবা আমার সমান হোক কিন্তু আমার চেয়ে বেশি না হোক, এইটা যে দেখতে চাই, ইটসেলফ এটা নফসের একটা রোগ। আর এই নফসের রোগটা নিয়ে আমরা তো ওই যে 40 দিন ক্লাস করি রমজান মাসে, এখানে আপনারা কেউ কেউ ক্লাস করছেন, এইসব নফসের রোগের ইন ডিটেল দেখা, যে আসলে নফসের রোগটা কেমনে কাজ করে। কেন আমি বিল গেটসের সাথে নিজের তুলনা করি না, কিন্তু আমার খুব কাছের ফ্রেন্ডের সাথে তুলনা করে তার ইনকাম বেশি হলে আমি নিজে কষ্ট পাই। এটা কেমনে ঘটে, কেন ঘটে, আমরা ডোমেইনগুলো কিভাবে মাথার মধ্যে সেট করি, এখানে অনেক কিছু দেখার আছে। তো যেটা বলতেছিলাম যে চিন্তার পরমাণু বিস্ফোরণ, একটা চিন্তা থেকে আর একটা চিন্তা, তার থেকে আর একটা চিন্তা, তার থেকে আরেকটা চিন্তা, ফাইনালি আমার মনে কষ্ট লাগতেছে, অথবা আমার মনে হচ্ছে একটু রাগ হচ্ছে তার উপর বা সামথিং। এখন এই শিকলটা আমি কেন আপনাদেরকে দেখাতে চাচ্ছি, চিন্তার শিকল। কোনো চিন্তা মানুষের মাথায় আউট অফ দ্য ব্লু আসে না, এটা কোনো না কোনো অ্যাসোসিয়েটিভ মেমোরি আকারে আসে। নিউরাল নেটওয়ার্ক, আপনারা এই নিউরাল বিষয়ে যে সমস্ত ডাক্তার আছে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন, বা কম্পিউটার ইঞ্জিনিয়াররাও নিউরাল সায়েন্স পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ইট ওয়ার্কস লাইক দ্যাট, অ্যাসোসিয়েটিভ মেমোরি। কমপ্লিটলি আলাদা কোনো মেমোরি থাকে না, ওটা ঘুম থেকে উঠলে আপনার ডিসকার্টেড হয়ে যায়, ভোলাটাইল মেমোরি ওগুলা। বাট যেগুলো পার্মানেন্ট মেমোরি, সেগুলো কিন্তু নিউরাল নেটওয়ার্কের মধ্যে ওয়েল এস্টাবলিশড, একটা মেমোরির সাথে আরেকটা মেমোরি কানেক্টেড থাকে। কারো বাচ্চা দেখছে, ওর বাচ্চা আছে, আমার তো বাচ্চা নেই, বা ওর বাচ্চাটা কত সুস্থ সুন্দর, আমারটা একটু এরকম। বা এই যে মেমোরি দিয়ে, সেই মেমোরিতে এগুলো থাকে। এই যে শিকলগুলোকে আমরা দেখতেছি, চিন্তার শিকলগুলোকে, মজার ব্যাপার হইল এই শিকলগুলোর মধ্যে যদি 10টা ধাপ থাকে, কোনো না কোনো ধাপে উপর আপনার কন্ট্রোল আছে। কিন্তু যেহেতু আপনি এগুলোকে দেখেন না, অ্যান্ড ইট হ্যাপেন্স সো ফাস্ট, যে আপনি you find yourself just in a trauma, or you just get depressed. You don't know why you got depressed, but out of nowhere, I don't feel like it. I'm depressed. কেন, কোন জিনিসটা ট্রিগার করছে সেটাও আমার মাথা নেই, বাট জাস্ট ভাল লাগতেছে না, হঠাৎ হুদাই ভাল লাগে না। হুদাই তো মানুষের মাথায় কিছু হয় না। কোনো প্রোগ্রামিং এর মধ্যে আমরা কিছু বলি ইট হ্যাপেন্ড হুদাই, নো, অ্যালগরিদমে হুদাই বলে কিছু নাই, তাই না? তাইলে এই যে শিকলটা, ধরে নেন শিকলটা লিনিয়ার, বাট অ্যাকচুয়ালি এটা লিনিয়ার না। একটা থট মানুষের 5টা থট ট্রিগার করে, প্রত্যেকটা থট আরো 5টা 10টা করে থট ট্রিগার করে। ইট হ্যাপেন্স সো ফাস্ট যে একটা নিউক্লিয়ার বা ব্লাস্ট যেরকম হয়, আমাদের ব্রেনের মধ্যে সেম জিনিসটা ঘটে। এটাকে হয়তো আমরা নিউরাল সায়েন্স দিয়ে এখনকার দিনে বলতেছি, আগেকার জামানায় বা ইসলামের যে ক্লাসিক্যাল ট্র্যাডিশনগুলোতে এই সেম জিনিসই বলা আছে। হয়তো তারা নিউরাল সায়েন্স দিয়ে বলে নাই, বাট ঘটনা একই, নির্যাস একই। আমরা হয়তো একটু যন্ত্রপাতি দিয়ে বলতেছি, এই বিশেষ কোনো আমরা যে অ্যাডভান্স করছি তা না। ধরে নেন এটা লিনিয়ার, 10টা চিন্তা পার হয়ে আপনার আজকে খুব খারাপ লাগতেছে, 10টা চিন্তা পার হয়ে, 10টা ধাপ পার হয়ে। 10টা ধাপ আপনি খেয়াল করেন নাই, কেননা আপনি মনোযোগ দেন না। আবার মনোযোগ কোনো বাইনারি জিনিস না, এটা ফাজি লজিক। দেয়ার আর ডিগ্রিজ অফ অ্যাটেনশন। আপনার নিজের চিন্তার জন্য যে মাত্রার মনোযোগ দেওয়া দরকার ছিল, ওই মাত্রার মনোযোগ ছাড়া আপনি চিন্তা করেন কেন? ওই মাত্রার মনোযোগ অ্যাচিভ না করে আপনি চিন্তা করতেছেন, যার ফলে একটা কিছু হয়, এখান দিয়ে একটা লোক হেঁটে যায়, আপনার মন একদিক চলে যায়। মোবাইলে একটা জিনিস দেখেন, আপনার মন আরেক দিকে চলে যায়। আমাদের এখানে একজন আসার কথা ছিল, আজকে আসে নাই। ও আমাকে উদাহরণটা বলছিল যে আমি যখন রিলস দেখতে থাকি আমার ইউটিউবে, যখন আমি মানে হজ করার রিলসগুলো দেখি, আমার মন এত ভাল লাগে, আমার মনে হয় আমি এখনই হজ করতে চলে যাব। কিন্তু এর পরের সেকেন্ডে আমি একটা নাচ গান চলে আসে, আমার আর হজের ইচ্ছাই থাকে না। তো এই যে খুব ফাস্ট এই জিনিসটা, তার ভিতরে হজের চিন্তা, নিয়ত, স্পিরিচুয়াল ফিলিং সবকিছু 1 সেকেন্ডের মধ্যে জাগায় দিছে। অনেকগুলো ধাপ ঘটে গেছে এর মধ্যে, এগুলো সে দেখে নাই। আবার পরের সেকেন্ডে আরেকটা রিলস তাকে আবার একটা খারাপ কাজের চিন্তার মধ্যে নিয়ে গেছে, ওটাও সে দেখে নাই। সে আসলে নিজের জীবন যাপন করে না, অন্যরা তার জীবন যাপন করে দেয়। এখান থেকে একটা লোক হেঁটে যায়, তার জীবন, একটা দামি বাইক চলে যায়, ও ডিস্ট্রাক্টেড হয়ে যায়। একটা গাড়ির মডেল, মেয়েরা সাধারণত গাড়ির মডেলের দিক তাকায় না বা বোঝে না। ছেলে অমুক একটা মডেল, সেই মডেল, ও BMW অত সালের মডেল, সে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে।
মানে তার জীবন সে যাপন করে না, অন্যরা তাকে জীবন যাপন করায়। তো এইটার মধ্যে দিয়ে আমরা তারপরেও আমরা ফিল করি যে আমি জীবন যাপন করতেছি। কেন? কারণ অন্যরা সবাই মিলে মোটামুটি একটা স্ট্রাকচার রেডি করে রাখছে। স্কুল, কলেজ, ভার্সিটি যাবা, আত্মীয় স্বজনের সামনে কিছু ফেক আনুষ্ঠানিকতা করবা, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন, এগুলো বলবা, বলে টলে তারপর আবার একটা বিয়ে শাদী করবা, বিসিএস দিবা, আত্মীয় স্বজনদের কুটনামি সহ্য করবা। এই যে একটা মোটামুটি স্ট্রাকচার সবাই দিয়ে দিছে। বাট এর কোনোটাই আমরা নিজেরা স্বাধীনভাবে ইচ্ছায় সিদ্ধান্ত গ্রহণ করে নিজের জীবনের জন্য নিজে ডিজাইন করি নাই। খুব কম মানুষই নিজের জীবন যাপন করে, বেশিরভাগই অন্যের জীবনটা যাপন করে দিচ্ছে। কেন? কারণ এই যে চিন্তার পরমাণু বিস্ফোরণ, এই পরমাণু বিস্ফোরণের শুরুর যে ট্রিগারিং পয়েন্টগুলো, ওই ট্রিগারিং পয়েন্টগুলো আমার হাতে নাই। মধ্যবর্তী ধাপগুলো কিন্তু আমার ব্রেনে স্টোর করা। যে একটা দামি বাইক দেখলে সেটা দিয়ে যে আমি কোন কোন আফসোস জাগাবো নিজের ভিতরে, এই স্টেপগুলো কিন্তু আমার ভিতরে। বাইক এখান দিয়ে যাবে কিনা এটা অন্যের উপর, বাট স্টেপগুলো কিন্তু আমার মাথার ভিতর। বাট সেখানেও আমার কোনো কন্ট্রোল নাই। ওগুলোকেও আমি স্লো মোশন মুভির মতো স্টেপ বাই স্টেপ তাকায় দেখি না যে কেন আমার আফসোস লাগতেছে, বা কেন আমার ভাল লাগতেছে, কেন খারাপ লাগতেছে, একটু আগেই তো ভালো ছিল এখন কেন খারাপ লাগতেছে। তো ওইগুলো আমরা দেখি না। এবং আপনি তো বাইরের মানুষকে বলতে পারবেন না যে তোমরা দামি জামা কাপড় পরো না, তোমরা দামি বাইক ব্যবহার করো না, আমার চোখ টাটায়, আমার খারাপ লাগে। আপনি তো অন্যকে থামাইতে পারবেন না, দুনিয়ার মানুষকে তো আপনি থামাইতে পারবেন না। যেটা আপনি করতে পারবেন যে এই পঞ্চ ইন্দ্রিয়তে যা কিছু ইনপুট আসতেছে, এই সকল ইনপুট আপনার ব্রেনের মধ্যে কেমনে প্রসেস হইতেছে, ওই প্রসেসিং লেয়ারে আপনি কন্ট্রোল এস্টাবলিশ করতে পারবেন। যদি এস্টাবলিশ করেন এবং যদি করতে পারেন প্রয়োজনীয় মাত্রায়, তাহলে তো সমাধান হয়ে গেল। মোরাকাবা হইল এটাই, ফোকাস, যেইটার জন্য যেই মাত্রার ফোকাস দরকার, এবং চিন্তাকে রিয়েলি স্লো মোশন মুভির মতো প্লে করে দেখা কোন চিন্তা কোনটাকে ট্রিগার করে। এবং যদি আপনারা এটা করতে পারেন, হয়তো অনেকেই কম বেশি করেন, আমি বলবো না যে কেউ পারেন না, তখন দেখবেন যে এই যে একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা আসে, তার থেকে আরেকটা মেমোরি আসে, তার থেকে আরেকটা কনক্লুশন আসে, নানান জিনিস আসে, চেইন। এই চেইনগুলো কোনো কোনো এলিমেন্ট খুব পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। যেমন যেগুলো চাইল্ডহুড থেকে আসে ওগুলো খুব পাওয়ারফুল। মানুষ বাবা মায়ের চিন্তাধারার বাইরে যেতেই পারে না। বড় হওয়ার পর মনে করে কি আমার বাপ ধার্মিক, আমি নাস্তিক হয়েছি, মনে হয় ফ্যামিলি থেকে বেরোয় আসছি। ও ধার্মিক আছে, কারণ বাপ মার যেই প্রভাব ওটা থেকে বেরোইতেই পারে না। এটা আপনারা জন বোলবির যে সাইকোলজির থিওরি আছে, নামটা ভুলে গেছি, ওটা আপনারা পড়তে পারেন, দেখতে পারেন। সো অ্যাকচুয়ালি মানুষ ওটা থেকে বেরোতে পারে না, খুব ডিফিকাল্ট। ওটা ব্রেক করা নিজের হাড় ভেঙে ফেলে নতুন কিছু বানানোর মতো, ভেরি ডিফিকাল্ট ব্যাপার। কেউ যদি অ্যাকচুয়ালি অ্যাটেম্প করে সে বুঝতে পারবে এটা, যে পারিবারিক প্রভাব থেকে বের হওয়া ভেরি ডিফিকাল্ট, নিয়ার ইম্পসিবল, বাট পসিবল, চেষ্টা করলে সম্ভব। তো এখন এই যে 10টা জিনিস আসতেছে আমার মাথার ভিতরে, এর মধ্যে কোনো কোনো জিনিস খুবই পাওয়ারফুল, মেবি চাইল্ডহুড থেকে আসছে। ক্লাসমেটের সাথে কম্পেয়ার করা, হয়তো চাইল্ডহুড থেকে আসছে, ক্লাসমেটের সাথে কম্পেয়ার করছি, বড় বয়সে কলিগের সাথে কম্পেয়ার করছি, অথবা চাইল্ডহুডে আমার কাজিনের সাথে আমাকে কম্পেয়ার করছে, বা আমাকে বেশি দেখায় অন্য কাজিনকে নিচু দেখাইছে। যাই হোক, ওটা চাইল্ডহুড থেকে চলে আসছে, এখন ওইটা আমার ভিতরে আছে। পরে আমি যতই ভালো মানুষ হই না কেন, বাহ্যিকভাবে ইসলামিক ভান ধরি না কেন, ইট ইজ দেয়ার, ওটা চেঞ্জ হয় নাই, ওটা আছে, কিন্তু আমি টের পাচ্ছি না। আমাদের শরীরে অনেক রোগ জীবাণু আছে, ওটা ট্রিগার না করলে আমরা টের পাই না, বাট আছে কিন্তু। সিমিলার ব্যাপার, এগুলোকে যখন আমরা ওই মাইক্রোস্কোপের নিচে দেখলে যেমন সব জীবাণু দেখা যায়, আমাদের স্কিনের মধ্যে কিন্তু অনেক পোকা থাকে, মাইক্রোস্কোপ দিলে দেখা যায় ভয়ঙ্কর সব চেহারার পোকা। ওই রকম এই যে এই সমস্ত যে চিন্তার যে শিকল, এই শিকলগুলোকে যদি আমরা স্লো ডাউন করে দেখতে পারি, এবং এটা 1-2 দিনের বিষয় না, এটা কন্টিনিউয়াস একটা বিষয়, যদি আমরা দেখতে পারি, তখন আবিষ্কার করব যে এই শিকলের যে 10টা ধাপ, 10 ধাপের মধ্যে 5টা ধাপের উপর আমার কোনো কন্ট্রোল নাই, ওরা খুবই শক্তিশালী, ওর ইনপুট ট্রিগার হইলেই ও আমাকে এটা এনেই দিবে। বাট 2-3টা উইক কানেকশন আছে, 2-3টা পয়েন্ট অ্যাকচুয়ালি উইক, যেটাকে আমি ভাঙতে পারবো। ওইটা ভাঙলে আমি শিকলটা এখানে ভেঙে দিছি, আমার আফসোস আর তৈরি হচ্ছে না, আমার আর ডিপ্রেশন আসতেছে না, আমার ট্রমা ট্রিগার করতেছে না। বাট অ্যাকচুয়ালি ওই শিকলটা দেখতে পারতে হবে। এবং যে আমি যে বললাম যে শিকলটা লিনিয়ার, আসলে লিনিয়ার না, এটা মাল্টি ডাইমেনশনাল। এবং একটা চিন্তা মানুষের 5টা চিন্তা নিয়ে আসে, 5টা চিন্তা থেকে আরো 25টা চিন্তা বের হয়,
বুঝতে পারছেন? এক্সপোনেনশিয়াল গ্রোথ। চিন্তাকে রিয়েলি স্লো ডাউন করার মাধ্যমে এই শিকলগুলো দেখা সম্ভব, এবং এর মধ্যে যে উইক কানেকশনগুলো এগুলোকে সেভার করা যায়, ছিন্ন করা যায়, ডিসোসিয়েট করা, অ্যাসোসিয়েটিভ মেমোরি নিয়ে কাজকর্ম করে ভেঙে ফেলা। এগুলো ইসলামিক ক্লাসিক্যাল লিটারেচারে আছে। এখনকার দিনে অনেকে হয়তো মৌলানা রুমির অনেক কোর্স অনলাইনে পড়েন, বাট অ্যাকচুয়ালি যদি মসনবী শরীফ পড়েন তাহলে, কারণ অনলাইনে যেগুলো আছে এগুলো অনেক ভুল ভালো অনুবাদ বিকৃত, অ্যাকচুয়াল মসনবী শরীফ যদি পড়েন তখন দেখবেন এর মধ্যে কি জেমস আছে, ওর মধ্যে এটার কথা আছে। এরকম একটা কথা আছে যে বলতেছে যে হে বৎস, চিন্তা থেকে বিরত থাকো, কেননা অধিক চিন্তা থেকে বিরত থাকো, কেননা চিন্তার মরুভূমিতে আছে সিংহ। চিন্তা থেকে বিরত থাকো, নিবৃত্তিই হলো মহৌষধ। নিবৃত থাকো, বিরত থাকো, এবং দেখো কিভাবে তা তোমার নাফসকে, তোমার ব্যক্তি সত্তাকে তেজোদ্দীপ্ত করে তোলে। মানে সিয়াম বা রোজা থাকা বা বিরত থাকা, চিন্তার রোজা, বস্তু দেহের রোজা। আনুষ্ঠানিক মোরাকাবা কেমনে করতে হয় আমি যদি আর 5 মিনিট সময় নেই, হ্যাঁ, এর চেয়ে আর বেশি সময় নেব না। আনুষ্ঠানিক মোরাকাবা কিভাবে করতে হয় এইটারই প্র্যাকটিস। আপনারা অলরেডি সেইটা করেন। যখন আপনার নামাজে দাঁড়ান এবং বিভিন্ন চিন্তা মাথায় আসে, আপনারা অ্যাকচুয়ালি মোরাকাবা করতেছেন। তো একটু খেয়াল করবেন কি কি চিন্তা আসলো, আস্তে আস্তে খেয়াল করতে পারবেন, চিন্তাগুলোকে ক্যাটেগরাইজ করতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের দুঃখ কষ্ট বা ডিফিকাল্টির মেজর ক্যাটেগরিগুলো কোনটা। সংসার নিয়ে টেনশন, রেজাল্ট, ক্যারিয়ার, কোনো রিলেশনশিপ, এবং এগুলোর প্রায়োরিটি লেভেল আছে। কোনোটা হাই প্রায়োরিটি, কোনোটা মিডিয়াম প্রায়োরিটি, কোনোটা সেকেন্ডারি প্রায়োরিটি, লোয়ার প্রায়োরিটি। আস্তে আস্তে ক্যাটেগরাইজ করতে পারবেন। যদি ব্রেইনে খুব স্বাভাবিক চর্চা না থাকলে এটা আপনারা মনে রাখতে পারবেন না। এই জন্য আমি বলি একটা কাগজে লিখে রাখা, অথবা পাসওয়ার্ড দিয়ে মোবাইলে একটা ফাইলে লিখে রাখা। লিখে রাখলে আপনি বের করতে পারবেন যে আমার ভিতরে অ্যাকচুয়ালি কি চলতেছে। তা আপনি তখন নিজের সাথে জীবন যাপন করবেন। আমাদের বেশিরভাগে হয় যে আমি নিজেই নিজের কাছে আননোন হয়ে থাকি। আশপাশের মানুষ 10টা ট্রিগার দিয়ে আমাকে উস্কায় দেয়, এই করে ওই করে, কেউ আবার মন খারাপ বানায় দেয়, কেউ আমাকে ভালো বানায় দেয়, কেউ এখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায়। আমি আমার নিজের এই চিনি না, নিজের জীবন নিজে যাপন করি না। তো প্রথম ধাপ হইল যে এই চিন্তার যে পরমাণু বিশ্লেষণ, পরমাণু বিস্ফোরণ, এটাকে স্লো ডাউন করা, এটার দিকে ফোকাস করে এগুলোকে লিস্ট করা, প্রতিটা ক্যাটেগরি, প্রতিটা থটকে ক্যাটেগরাইজ করা, করে লেখা যে আমার প্রাইম কনসার্নগুলো, হোয়াট বদার্স মি মোস্ট, লেখা। আপনার নিজেকে অবজার্ভ করার জন্য আপনিই যথেষ্ট। এটা যখন আপনি করবেন, এরপর আপনি এগুলোর সমাধানের জন্য পথ খুঁজতে পারবেন। সমাধান অ্যাকচুয়ালি তখন পসিবল হবে। আর এই আনুষ্ঠানিক মোরাকাবার কয়েক রকম অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচ বলে কোয়ান্টাম মেথড, বা এগুলোতে হয়তো অনেক কিছু আপনারা পাবেন। কোয়ান্টাম মেথডের থেকে ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্স আছে ইসলামিক যেই প্রিন্সিপালগুলোতে। ইসলামিক শুনলে অনেকে আবার ভালো নাও লাগতে পারে, দ্যাটস ওকে। আমি যে মোরাকাবা প্র্যাকটিস করাই, প্র্যাকটিক্যালি করাই, সেখানে সেকুলার লোকজনও থাকে, ইসলামিক লোকজনও থাকে, বাট আমি ইসলামিক নিয়মেই করে, কারণ দ্যাট ইজ দ্য রিয়ালিটি। গড এক্সিস্টস, আপনি সেটাকে সেকুলারাইজ করে দিলে বাস্তব থেকে সে দূরে থাকলে তো লাভ নাই। কারণ যেমন বস্তু জগৎকে তো আপনারা মেনে নিচ্ছেন, আপনারা তো কখনো জেদ করেন না যে আমি পানির উপর দিয়ে হাঁটবো, পানি কেন শক্ত হয়ে যায় না। এই নিয়মটা আপনি তৈরি করেন নাই, আপনি এর কাছে সাবমিট করছেন। সো অন্তরের জগৎ বা আত্মার জগৎ বা নাফসের জগৎ, এগুলোর নিয়ম আপনি তৈরি করেন না, এগুলোর কাছে জেদ করে লাভ নাই। সাবমিট করাই ভালো, বরং বাস্তবতা মেনে নিয়ে, যেমন অনেকে বাস্তবতা মেনে নিয়ে বিসিএস পড়েন এখন, সেরকম বাস্তবতা মেনে নিয়ে সেই পথে হাঁটাই ভালো। সো মোরাকাবার জন্য প্রথম বিষয় হচ্ছে আল্লাহর দিকে তাওয়াজ্জু করা, আল্লাহর দিকে মনোনিবেশ করা। এটা নিয়ে আজকে আর সুযোগ হবে না, আপনারা আগ্রহী থাকলে পরবর্তী অন্য কোনো দিন হয়তো আমি আল্লাহর দিকে তাওয়াজ্জুর উপরে ইন ডিটেল বলবো। এই মনোনিবেশের মাধ্যমে আপনি সকল গায়রুল্লাহকে পরাজিত করতে পারবেন এবং এগুলোকে ক্যাটেগরাইজ করতে পারবেন, অ্যাকচুয়ালি দেখতে পারবেন যে আপনার ভিতরে কি চলে। আপনারা যদি কেউ ইমিডিয়েটলি রিলেটেড প্র্যাকটিস শুরু করতে যান, আজকে যেটা সময় হবে না, আমার কিন্তু কোনো দোষ নাই প্রথম কথা। কারণ আপনারা যদি এগুলো থেকে ইউটিউবে গিয়ে সার্চ দেন, তারপরে স্যাম হ্যারিসের কিছু বক্তব্য দেখেন,
একটা নাস্তিক, সে আবার আপনার মেডিটেশন শিখাচ্ছে। তো ওই মেডিটেশনে আপনি কিন্তু ইবলিশ আপনাকে ক্যাপচার করবে খুব ইজিলি, খুব স্বাভাবিক। কারণ আপনি যখন সেই ভয়েড ক্রিয়েট করবেন, ওই ভয়েড হয় ইবলিশ নেবে নাহলে আল্লাহ নেবে, কারণ ইবলিশ আপনার থেকে হয়তো পাওয়ারফুল। সো যদি আপনারা ওইগুলো কেউ শোনেন, তা দিয়ে বিপথে যান, আমার কোনো দোষ নাই। আর তারপর যদি আপনারা কেউ ইমিডিয়েট কোনো প্র্যাকটিসে যেতে চান, আমার হয়তো কিছু পুরনো কোনো বক্তব্য আছে ইউটিউবে, সেগুলো হয়তো আপনারা নিতে পারেন। অথবা ভালো হয় আমরা আবার সবাই একত্রিত হইলাম এবং অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আনুষ্ঠানিক মোরাকাবা, যেটা আমরা এখানে অনেকে হয়তো করি, আমরা প্রতি মাসে একবার আনুষ্ঠানিক মোরাকাবা আমি প্র্যাকটিস করাই, ওইটা হয়তো আমরা একদিন থিওরিগুলো আলোচনা করব, হাউ টু ডু ইট। এবং তারপর অনেক মাস আপনি এটাকে যখন প্র্যাকটিসে পরিণত করবেন, দুটো জিনিস অ্যাচিভ হবে। আপনি রিয়েল টাইমে নিজেকে অবজার্ভ করতে শিখবেন, চলতেছেন, ফিরতেছেন, খাওয়া দাওয়া, কথাবার্তা বলতেছেন, স্টিল আপনি নিজেকে অবজার্ভ করতেছেন যে আমার ইমোশন কোনগুলো ট্রিগার করতেছে, আমার কি এই মুহূর্তে রাগ, ক্ষোভ, নাকি বিখ্যাত হওয়ার ইচ্ছা, না কি 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 সব বুঝতে পারবেন। আরও বুঝতে পারবেন যে আমার চিন্তার ডাইরেকশন কোন দিকে। এবং এর সাথে জড়িত বিষয় হলো স্বপ্ন। স্বপ্ন খুবই বাস্তব একটা জিনিস। সো তখন আপনি স্বপ্নকে রিয়েল মনে করতে পারবেন এবং বুঝতে পারবেন, এগুলোকে আপনার প্র্যাকটিক্যাল লাইফের সলিউশনের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো আমি মনে হয় না যে খুব বেশি আনুষ্ঠানিক মোরাকাবার স্ট্রাকচার বা ইনস্ট্রাকশন কিছু দিতে পারলাম, বাট বেশ কিছু থিওরি আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আপনারা আগ্রহী থাকলে আমি এটা নিয়ে ইন ডিটেল আরও পরে বসতে পারবো। আর আপনারা যদি চান, যদি সময় সুযোগ হয়, আমরা কোয়েশ্চেন অ্যান্সার কিছু করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওটা নিয়ে যদি কখনো হয় বা এরকম কোনো আছে সামনে কোনো। আচ্ছা, আমাদের তো আজকে সেশনে অনেকেই দেরি করে এসেছে, তো আমরা যদি ভাইকে নিয়ে আরেকটা সেশন করতে চাই, আপনারা কি সেক্ষেত্রে আগ্রহী হবেন? তাহলে আমরা একটা সেশন করতে পারি। মনে হচ্ছে যে আমাদের অনেকখানি অনেক কিছু জানানোর বাকি রয়ে গেছে, কারণ অনেকেই দেরি হয়ে গেছে আসতে। তা আপনারা বললে আমরা আরেকটা সেশন করব। কবে করবেন সেগুলো তখন জানাই দিন সবাইকে। হ্যাঁ, নিশ্চয়ই, সেটা আমরা আপনি কখন সময় দেবেন, ব্যস্ত মানুষ। তাহলে এখন আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার ফ্রিলি আলাপ করতে পারি, যদি অল্প কিছু সময় থাকে। সাইন করা কারো বাকি আছে? এই ক্রিকেটের প্রশ্ন ছিল। হ্যাঁ, জি, যদি কেউ আল্লাহর উপর বিশ্বাস না করে হুম, সে কি মোরাকাবা করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তাদের মোরাকাবা হচ্ছে কোনো একটা ডট বা সামথিং ইমাজিন করে মূলত ফোকাসে প্র্যাকটিস করা। যখন সে দেখবে যে জাস্ট ডটের দিকে আমি একটা ডট ইমাজিন করব, মনে করেন একটু পরে আপনি দেখবেন, আপনি চিন্তা করতেছেন এই ডটটা কি চিকন না বড়, এটা কি ব্ল্যাক না এটা রেড, দেখতেছেন আপনি মেটা ডাটায় চলে যাচ্ছেন। রিয়েলি আপনি কি চিন্তাকে স্লো করতে পারেন? তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রেনের উপর ওই লেভেলের কন্ট্রোল আছে কিনা। একটু পর দেখবেন এই ডট কি একাই নাকি এর আশপাশে আরো ডট আছে। মানে চিন্তা থামানো খুব কঠিন। অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা যায়, অফকোর্স ইট উইল হেল্প দেম অ্যাজ ওয়েল, অফকোর্স। ইনফ্যাক্ট আমাদের ইসলামিক যেই শাস্ত্রে বা মোরাকাবার নিয়ে যে আমাদের গুরুবাদী যারা আছেন, তারা কিন্তু এটাই বলেন, তারা সরাসরি আল্লাহর দিকে তাওয়াজ্জু করার মেডিটেশন বলেন না, কারণ এটা খুবই পাওয়ারফুল। এই পাওয়ারফুল মেডিটেশনের প্রিরিকুইজিট অ্যাচিভ না করে কেউ করলে জাস্ট ব্রেনে তার ছিঁড়ে যাওয়ার মতো সে অ্যাকচুয়ালি মেন্টাল হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে। এই জন্য আমাদের আরএফগণ এটা সাধারণত প্রথমেই বলেন না। প্রথমে বলেন কি, তুমি আলিফ চিন্তা করো বা একটা বিন্দু চিন্তা করো, দেখো তুমি ওটার দিকে 10 মিনিট ফোকাস দিয়ে থাকতে পারো কিনা। তখন দেখা যায় সংসারের চিন্তা, এই চিন্তা, অনেক চিন্তা চলে আসে। সো এটা যে শুধু সেকুলার তাদের জন্য না, সবার জন্য এটা। যে কারো যদি মনে হয় আল্লাহর দিকে তাওয়াজ্জু করা মেডিটেশন ভেরি পাওয়ারফুল, ভেরি ডিফিকাল্ট, হতেই পারে একটা বিন্দু নিয়ে চিন্তা করবেন 10 মিনিট। আর খুব স্বাভাবিক, আলো বাতাস এইসবের জন্য যেন ডিস্ট্রাকশন না হয়, বুঝতেই তো পারছেন। আপনার যদি মশা কামড় দেয়, আপনি তো মনোযোগ চলে গেল। এই জন্য বলে যে এমন একটা পরিবেশ আপনার পঞ্চ ইন্দ্রিয় আপনাকে ট্রাবল করবে না, আপনি শুধু আপনার ব্রেনের মধ্যে ঢুকবেন, এটাই। তাইলে আমরা যারা হলে থাকি আমাদের স্বপ্নে মোরাকাবা ঢুকবে না? না না, হবে হবে, রাতে 3টা-4টার সময় যখন সবাই ঘুমায় যায়। আমাকে কোশ্চেন স্যার, জি, প্রথমে বলেন হচ্ছে মোরাকাবা হচ্ছে আমাদের অ্যাচিভার বানায়। হ্যাঁ। তারপরে হচ্ছে বলেন অ্যাচিভার হওয়ার জন্য আমাদের হচ্ছে একটা চেইনের পজ দরকার। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে অনেকেই বলেন, স্টিভ হার্ভি একটা বিখ্যাত কথা, উনি বলতেছেন যে ক্যানট বি হ্যাপি, হুম, আপনি হ্যাপি হন তাহলে হচ্ছে আপনি
আর উন্নতি করতে পারবেন না, হুম হুম আপনার সেই জেদটা থাকবে না। তো সেটা আমার মানে অ্যাম্বিগাস হয়ে যাচ্ছে। হুম একদিকে বলতে চাচ্ছে আমি অ্যাচিভ করতে যাচ্ছি, আবার বলছে আমি কম্পেয়ার করবো না, তাহলে আমি উন্নতি কি করে করবো? So এটা যদি clear করো। অন্যের সাথে কম্পেয়ার না করার বিষয়টা, আর তারপরে আমি কিভাবে অ্যাচিভ, মানে অন্যের সাথে কম্পেয়ার না করলে আমি কিভাবে ইমপ্রুভ হব, অ্যাচিভার হব। কম্প্যারিজন দ্বারাই তোমরা অ্যাকচুয়ালি করতে চেষ্টা করো আমাদের সমাজে। জ্ঞানের একটা বিষয় কি জানেন, এটা মানে জ্ঞান তত্ত্বের আলাপ, হ্যাঁ। এপিস্টেমোলজি, আপনাদের ডিপার্টমেন্ট আছে না এরকম, তাদের টিচারদের সাথে আলাপ করবেন এপিস্টেমোলজি। সেটা হইলো জ্ঞান কিন্তু দুই রকম, একটা হলো ইলমে হুজুরি, একটা হলো ইলমে হুসুলি। ইলমে হুজুরি যা আপনার প্রেজেন্ট নলেজ ইউজ করে আপনি অন্যান্য নলেজ অ্যাচিভ করেন। ইনফ্যাক্ট যা কিছু নলেজ আমরা গ্যাদার করি তা যদি আমার ভিতরের এক্সিস্টিং নলেজের সাথে কানেক্ট করতে না পারে, ওই জ্ঞান আমার মাথার মধ্যে থাকেই না, টেকসই হয় না, ওটা কিন্তু চলে যায়, পানির উপর তেলের মতো চলে যায়। তো এখন আমরা যে জ্ঞানগুলো অর্জন করতেছি হ্যাপিনেস সম্পর্কে, আমরা অবজার্ভ করতেছি যে মানুষ হ্যাপি হইতেছে কেমনে, এ ওর সাথে তুলনা করছে, ও বেটার করছে, ও হ্যাপি, এটুকুই। বাট ইজ ইট ইউনিভার্সাল হ্যাপিনেস? ইজ ইট দি ডেফিনেশন অফ হ্যাপিনেস? কারণ আমরা যখন বলি এটা হ্যাপিনেস, দ্যাট ইজ প্রোগ্রেস, হিউম্যান প্রোগ্রেস তো অন্যরকমও হইতে পারে। এটা হচ্ছে, এটা যুক্তিবিদ্যা, এটা একটা বায়াস নামে আলোচনা আছে, আমি ফ্যালাসিটার নাম মনে নাই। এটা মানে আপনি একটা স্মল ডোমেইন অবজার্ভ করছেন, যেমন আমি এই জায়গার সবাইকে অবজার্ভ করে বলতেছি কি যে মানুষ এখানে তো বাঙালি, কারো গায়ের রঙে তো শ্বেতাঙ্গদের মতো না, মানুষ মনে হয় সবই কালা। এখন আসলে সব তো কালা না, মানে অন্য রঙও আছে, বাট আমি শুধু এই ডোমেইনটা অবজার্ভ করছি। এই তো সেকুলারদের যেটা হয় বা এথিয়েস্টদের যেটা হয়, তারা যখন হ্যাপিনেসকে ডিফাইন করে, পিস, হ্যাপিনেস এগুলোকে ডিফাইন করে, তারা কিন্তু যে ডোমেইনটা অবজার্ভ করে ওই ডোমেইনের ভিতর থেকে তারা নলেজটা বের করে আনে, ওইটাই তাদের ইলমে হুসুলি। বাট আপনার ডোমেইন যখন বড় হবে, আপনার ইলমে হুসুলি বা অ্যাচিভেবল নলেজ অনেক ডিফারেন্ট হবে। সো যখন আপনি বস্তু জগতের ঊর্ধ্ব জগৎকেও হ্যাপিনেসের সংজ্ঞার মধ্যে আনবেন, তখন আপনার হ্যাপিনেসের ডেফিনেশন চেঞ্জ হয়ে যেতে পারে। আমি যে খুব ক্লিয়ার কাট অ্যান্সার দিয়ে দিলাম তা না, আমি আপনাকে কিন্তু অন্য একটা জায়গা দেখাইলাম। মানে কি মোরাকাবা মানে শুধু অপার্থিব বিষয়? পার্থিব বিষয়, এভরিথিং, পার্থিবে অপার্থিব এভরিথিং। যেমন ওই যে বললাম যে মেডিটেশনে অনেক লেভেল আছে, এখন পার্থিব অপার্থিব এটাকেও তো আমরা আলাদা করি না, অনেক ইয়েতে আলাদা করি। এবছর আমরা এটা নিয়ে ক্লাস নিছি যে আখিরাত আর দুনিয়া কি আলাদা। যেমন আমাদের একটা তত্ত্ব আছে যে এটাই আখিরাত, আখিরাত আর দুনিয়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঘটে, এরকম একটা তত্ত্ব আছে। তো তখন আমি যখন আপনার মূল বিষয়বস্তুর সংজ্ঞা চেঞ্জ করে দিই, তখন কোয়েশ্চেন কিন্তু চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? তো আপনি যে প্রেমিসের উপর দাঁড়ায় কোয়েশ্চেনটা করছেন, যে অ্যাসাম্পশনস সেখানে আছে, সেগুলোকে ধরেও একটা উত্তর দেওয়া যায়, বাট সেই উত্তরটা আপনার জন্য খুব স্যাটিসফ্যাক্টরি বা হেল্পফুল হবে বলে আমার মনে হয় না। কেননা ওইটাকে প্রেমিস ধরেই অসংখ্য উত্তর ইউটিউবে অনেক মানুষ দিয়ে রাখছে, বা অনেক কিতাবাদি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার সব বইগুলোর মধ্যে আছে। তা আমি একটা ডিফারেন্ট জায়গাতে আপনার চিন্তাকে ওপেন আপ করার জন্য দিলাম যে হোয়াট ইফ পার্থিব অপার্থিব একসাথে। এটা আমরা এবছর ক্লাস নিয়েছি, গত বছর আমরা এটা ক্লাসে বলছি, পার্থিব অপার্থিব, দুনিয়া আখিরাত একসাথে। তো তখন আপনার সংখ্যাগুলো হয়তো চেঞ্জ হবে। তা আমি খুব ক্লিয়ার উত্তর এখন আপনাদের দিতে চাচ্ছি না, কারণ আপনারা তো আর, আমি পীরও না, আপনি মুরিদও না যে আমি একটা উত্তর দিয়ে দেবো আপনি নিয়ে চলে যাবেন। আপনি চিন্তাশীল, আপনি স্টুডেন্ট, তা আপনার চিন্তার কিছু খোরাক দিলাম। পড়াশোনা পরীক্ষার সময় বা যে কোনো সময় অনেক চিন্তা আসে, বা এমন হয় যে হঠাৎ পুরনো কিছু মনে পড়ে, আর খুব ধৈর্য কম, অস্থির মনে হয়, পড়াশোনায় খুব অস্থিরতা, অনেক দেরিতে পড়া ধরতে পারি। আপনাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল মোরাকাবা করতে হবে, না হলে এটা সম্ভব না। আমি বলি মোরাকাবার বিষয়টা দেখেন, এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসের বিষয়। আমি কিন্তু নিজে এই জিনিসের সাথে মোটামুটি এক যুগ পরিচিত আমি মোরাকাবার সাথে, কিন্তু কখনো আমি করতেছি, কখনো করি নাই। যখন করি নাই তখন আমি বই পড়তে গিয়ে দেখি কি 2-3 বার পড়া লাগতেছে। আবার যখন আমি এটাকে প্রপারলি মেনটেন করতেছি, আমার এক্সাম সকালবেলা, আমি প্রোগ্রামিং এক্সাম, আমি একবার পড়ছি শেষ, রিয়েলি আমি একবার পড়ছি। এখনকার যারা ছাত্র ওদেরকে আমি যখন বলি বই মনোযোগ দিয়ে একবার পড়বেন, ওরা আমাকে ব্যঙ্গ করে, বাট এটা অ্যাকচুয়ালি পসিবল, কারণ আমি একবার করছি। আবার আমি এরপরে দেখছি, আমি যখন ওই প্র্যাকটিসটা কমাই দিছি, আমি দেখতেছি মনোযোগ কম, আমার আবার
10 বার পড়া লাগতেছে, আমি ডিস্ট্র্যাক্টেড। তবে প্র্যাকটিস করলে যেটা হয়, আমরা ওই যে প্রতি মাসে আমরা ডিটক্স সেশনের আয়োজন করি, আমরা 36 ঘন্টার মতো মোবাইল অফ রেখে মেডিটেশন করাই, মোরাকাবা করে এবং অনেক কিছু আছে। তো সেইখানে আমরা ফোকাসটা প্র্যাকটিস করাই। আপনি যদি এরকম কয়েকবার ডিটক্স করেন, আপনি তখন দেখতে পাবেন প্রথম মাসগুলোতে বা প্রথম সপ্তাহগুলোতে আপনার ফোকাস খুব কম, নোট করলে পরের সপ্তাহগুলোতে দেখবেন ফোকাস বাড়বে। আমি 2021 সালে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি প্রতি মাসে 2 দিন রাখবো শুধু বই পড়বো, আমি রুম থেকেও বের হব না, মোবাইল অফ থাকবে, আমি এটা শুরু করলাম। অফিস ছুটি যেই দিন শেষ ওই দিন মোবাইল অফ, আমি একটা রুমের এক কোনায় বইপত্র পড়তেছি, কেউ আমার সাথে কথা বলবে না, ঘরের কেউ কথা বলবে না, এরকম। আমি দেখলাম যে আমার কোনো মনোযোগ নাই, আমি প্রায় 10-12টা বই নিয়ে বসছি, একটা বই একটু উল্টাই, দূর এটা ভালো লাগতেছে না, মজা পাচ্ছি না, আরেকটা উল্টাই, ভালো লাগছে না। এভাবে করে কোন বইয়ে কতগুলো পড়ছি আমি লিস্ট করলাম। পরের সপ্তাহে আবার বসলাম, তখন দেখলাম প্রথম সপ্তাহে আমি মনে হয় 13টা বই টাচ করছি, কারণ আমার অ্যাটেনশন স্প্যান কম। এর পরের সপ্তাহে আমি দেখলাম এটা 8টা, এরপর আস্তে আস্তে কমতে কমতে এক বই নিয়ে সারাদিন পার করছি। অথচ ছোটবেলায় যেটা পারতাম, একটা উপন্যাস বঙ্কিম শরৎ সারাদিন বসে আছি কেমনে পারতাম? পসিবল। তো চর্চায় গুণের বিকাশ ঘটে, চর্চার অভাবে বিকশিত গুণও ডরম্যান্ট হয়ে যায়। তো আপনার একাডেমিক বিষয় যদি এরকম হয়ে থাকে, আপনাদের প্র্যাকটিক্যালি মেডিটেশন করতে হবে বা মোরাকাবা প্র্যাকটিস করতে হবে আর কি, ফোকাসের, এছাড়া সম্ভব না। আর যেই বিষয়গুলো আপনার পড়ার মধ্যে যে কনসার্নগুলো চলে আসে, এই যে অনেক হয় হঠাৎ পুরনো কিছু মনে পড়ে, তো খুব স্ট্রং কোনো মেমোরি আছে এবং সেটা আনরিজলভড, ওগুলো আপনার রিজলভ করতে হবে, ওকে আপনি ফালায় রেখে লাভ নাই, সমাধান অ্যাকচুয়ালি করতে হবে আর কি। তো এটা প্র্যাকটিক্যাল বিষয়, ইনশাল্লাহ আপনারা চাইলে আমরা আবার বসবো, প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে পুরনো কেউ আছে, তাদের সাথে আমরা প্রায় আজকে 6-7 মাস ধরে প্রতি মাসে প্র্যাকটিক্যালি এগুলো দেখাইতেছি। তারপরেও খুব যে প্রোগ্রেস হয়েছে তা না, বাট একটু তো হয়েছে আর কি, ইনশাল্লাহ। তাইলে মনে হয় আমাদের আর কোনো আলাপ আছে, প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি বলেন। হ্যাঁ, জোরেই বলো। বলেন। মানে ওই যে কিছু মেমোরি হচ্ছে হঠাৎ করে চলে আসে পড়ার সময়, বা হচ্ছে কোনো একজন সার্টেন মানুষের সাথে, যেমন আমি যদি আমার বাবার কথা বলি বা আমার মার কথা বলি, হ্যাঁ, তারা হচ্ছে আমার লাইফে তো আমার জন্য আমাদের বাবা মা বেস্ট না, হুম সবারই ভুল আছে। হুম। তখন আমার বাবা মার একটা ভুল আমার চোখের সামনে চলে আসে, হুম দেন ওয়ান ডিকেড পার হয়ে গেছে বা অনেক সার্টেন টাইম চলে গেছে, তারপর তারা দেখলে হচ্ছে সে খারাপ মানুষ, সে ভুল, বাট আমি অলরেডি নিজে স্বীকার করে দিচ্ছি নিজে হচ্ছে না, একটা মানুষের ভুল হইতে পারে, এবং আমি পদে পদে দেখেছি না সে ভালো মানুষ, সে অনেক ভালো মানুষ, সে ওটার জন্য আরো মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট স্টিল নাও তারা দেখলে ওইটা মনে হয়। এটার কারণ এইটার ক্ষেত্রে আরেকটা বিষয় বলে, এটা খুব যে মোরাকাবার সাথে কানেক্টেড তা না, বাট এটা একটা থিওরি, সেটা হচ্ছে হাউ ডু ইউ ডিফাইন হিউম্যান বিইংস। আমার এভাবে কথা বলতে অসুবিধা, আপনি আমার কথা শুনে নেন। হ্যাঁ, সেটা হলো হাউ ডু ইউ ডিফাইন হিউম্যান বিইংস। এইটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম, যে মানুষের ডেফিনিশনে আমরা ভুল করি। কিরকম? অমুক ভালো মানুষ, অমুক খারাপ মানুষ, বা সে এত ভালো মানুষ ছিল সে পুরা খারাপ হয়ে গেছে। বেশ কিছুদিন আগে একটা ছেলে আসছিল, এসে সে খুবই ট্রাবলড, রাতের বেলা মেসেজ দিছে যে ভাই আমি আর্জেন্টলি দেখা করবো। আমি বললাম আসেন, সকালে আসবো, সকালেই চলে আসছে। কি সমস্যা আসছে তার? সে কম্পিউটারে বসে, যে কম্পিউটারে ফ্যামিলি কম্পিউটার, ওই কম্পিউটারে সে দেখছে সার্চ রেজাল্টের মধ্যে খারাপ কিছু পাইছে। বাড়ির গুরুজনরা বসছিল কম্পিউটারে। এখন এইটা তো একটা সন্তান কিভাবে মেনে নেয় যে তার পিতা বা তার এরকম পিতৃস্থানীয় কেউ সে একটা অশ্লীল কিছু কম্পিউটারে সার্চ দিয়ে দেখবে? আর তারা তো ডিলিট মিলিটে অভ্যস্ত না বা এত এক্সপার্ট না, তাই না? এখন তার ভিতরে কিন্তু প্রচন্ড যুদ্ধ, তবে সে আসছে এটা নিয়ে এখন কি করবে। ইসলামিক ফ্যামিলি, কিন্তু ইসলামিক ফ্যামিলি, ছেলেও খুব ইসলামিক, জুলাই যোদ্ধা, আমাদের জুলাই বিপ্লবী সে ময়দানে ছিল, খুব ভালো ছেলে। তখন আমি ওকে ওই থিওরিটা বলছি, দেখেন আপনি মানুষকে কিভাবে দেখেন, বাবা মা মানে কি ফেরেশতা? বাবা মা মানে ফেরেশতা না, এটা প্রথম বুঝতে হবে। দ্বিতীয় কথা, আপনিও ফেরেশতা না, এবং প্রত্যেকটা মানুষ হইল দ্বান্দ্বিক সত্তা, তার মধ্যে দ্বন্দ্ব বিরাজ করে। আপনি যদি মানুষকে পরস্পর বিপরীত পটেনশিয়ালের সমন্বয় হিসেবে না দেখেন, আপনি ভুল করতেছেন মানুষ চিনতে। আপনার সোশ্যাল রিলেশনশিপ গুলো নষ্ট হবে, আপনি লং টার্ম সোশ্যাল রিলেশনশিপ মেনটেনই করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আপনি খুব আবেগে ভালোবেসে একজনের জন্য জান দিয়ে দিছেন, তার কাছে সব সিক্রেট শেয়ার করে দিছেন, দে বিকাম ইউর কনফিডেন্ট। তারপর দিস পারসন বিট্রেইড মি,
এভরিওয়ান ক্যান বিট্রে এভরিওয়ান। তা আপনি মানুষকে যদি ভুলভাবে দেখেন যা এর থেকে আর ভালো মানুষ হয় না, আমি তার কাছে সব বলে দিছি, সব খুলে দিছি, তারপর তো দেখলেন সে বিট্রে করছে, কারণ করতে পারে। মানুষের মধ্যে নফসের জিহাদ আছে, দ্বন্দ্ব যুদ্ধ চলে প্রত্যেক মানুষের ভিতরে। জিহাদ আরবি শব্দ, কারণ আরবিতে অসুবিধা থাকলেও সমস্যা নাই। কারণ ওই যে ফেসবুকে একজন লিখছে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ, তখন আরেকজন আমার বাংলাদেশে একজন লিখছে ইসলামিক জিহাদ মানে জিহাদ আবার অন ইসলামিক হয় নাকি? সে তো মূর্খ, সে তো আরবি জানে না। এখন যে আরবি জানে সে লিখছে ভাই আরবরা যে কোনো মুভমেন্টকেই জিহাদ বলে, ইসলামিক জিহাদ বলতে ইসলামিক মুভমেন্ট বুঝাইছে। আর ও তো আরবি জানে না, ওই যে আরবি লেখা আছে চুমু খাইতেছে, ওরা তো কি লেখা আছে শুধু জানে না। তো ওই রকম একটা বিষয় আর কি। তো নফসের জিহাদ বা দ্বন্দ্ব বা সংগ্রাম বা ইনার যেই কনফ্লিক্টস আমরা ফেস করি সবাই, এটা সবার ভিতরে আছে। অতএব আপনাকে ওই রিয়ালিটিতে কনভিন্সড হইতে হবে। ব্রেইন কনভিন্সড হওয়া আর হার্ট কনভিন্সড হওয়া কিন্তু সেম না, দুটো পার্থক্য আছে। কনভিন্স যখন আপনার হার্ট হবে, আপনি বাবা মার সাথে ওই আচরণ করতে পারবেন যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যখন তারা বার্ধক্যে উপনীত হয় তাদের জন্য তোমাদের ডানা প্রশস্ত করে দাও, প্রসারিত করে দাও। ইনশাল্লাহ আমাদের মনে হয় সময় শেষ না? জি, শুক্রিয়া। তাহলে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা